আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি আইসিটি ওয়েব ডিজাইন পরিচিতির চমৎকার 11 নম্বর লেকচার নিয়ে। আজকে আমরা আমাদের 11 নম্বর লেকচারে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আমাদের ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষাতেই গহনঙে আসে। আর সেই টপিকটার নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোন কাঠামোটি ব্যবহার করা বেশি সুবিধাজনক। এটা হচ্ছে আমাদের টপিকের নাম। মনে রাখবা যে আমাদের প্রত্যেকটা প্রশ্ন, আমাদের এই যে ক্যাটাগরি আমরা যে প্রশ্নটা সলভ করবো আজকে বা দেখব, প্রত্যেকটা প্রশ্নেরই একই প্রশ্ন, মানে একই কথা, প্রত্যেকটা প্রশ্নেরই একই মূল কথা থাকবে। সেটা হচ্ছে কোন কাঠামো ব্যবহার করা বেশি সুবিধাজনক, কোন কাঠামো ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধাজনক। তো আমরা জানি আমাদের কাঠামো আছে 4 প্রকার। আমরা মোটামুটি 4 প্রকার কাঠামো নিয়েই আলোচনা করেছি এ পর্যন্ত। প্রথমটা ছিল হায়ারার্কিক্যাল কাঠামো, যার ওপর নাম ট্রি কাঠামো। তারপরে ছিল আমাদের নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো। 3 নাম্বারটা ছিল আমাদের লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো। আর সবার শেষের যে কাঠামোটা ছিল সেটা ছিল আমাদের হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তো আমাদের পরীক্ষাতে এই 4টা কাঠামো দিয়েই প্রশ্ন করা হয় যে কোন কাঠামো ব্যবহার করা সবচাইতে বেশি সুবিধাজনক। জাস্ট এই প্রশ্নটাই, মানে জাস্ট এই একটা কথাই প্রত্যেকটা প্রশ্নের মূল কথায় থাকবে। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের গহনঙে যে জিনিসটা চাওয়া হবে সেটা হচ্ছে এটাই, কোন কাঠামো ব্যবহার করা বেশি সুবিধাজনক। এর মধ্যে আমার উদ্দীপককে চিত্র দেওয়া থাকতে পারে বা কিছু বাংলা কথা থাকতে পারে, যার উপর ভিত্তি করে আমাদের কি করবে, কাঠামোগুলো আমরা কি করব, আইডেন্টিফাই করব। আজকের ক্লাসে আমাদের তেজস্ক্রিয় ব্যাচের একজন স্টুডেন্ট জয়েন করছে, ওর নাম হচ্ছে ফাতেমা। তো ফাতেমার নাম লিখে দিয়েছি তেজস্ক্রিয় ব্যাচ। তো আজকেই ফাতেমার ফার্স্ট লেকচার। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা, জয়েন করছো। তুমি কলেজে ভর্তি হবা কয়েকদিন পর, আশা করি ইনশাল্লাহ। তো আজকে তোমার ফার্স্ট ক্লাস, আশা করি ক্লাস মনোযোগ দিলে সব বুঝতে পারবে ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি আমাদের মূল মেসেজ কি। মূল মেসেজ হচ্ছে কোন কাঠামো ব্যবহার করা বেশি সুবিধাজনক বা বেশি উত্তম, এটাই আমাদের মেন পয়েন্ট। তো আমরা এই টপিকটা যদি শিখতে চাই, আমাকে প্রাথমিকভাবে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কাঠামোগুলোর ব্যবহার শিখতে হবে। ট্রি কাঠামো কোথায় কোথায় ব্যবহার করা হয়, নেটওয়ার্ক কাঠামো কোথায় কোথায় ব্যবহার করা হয়, লিনিয়ার কাঠামো কোথায় ব্যবহার করা হয়, এবং হাইব্রিড কাঠামো কোথায় কোথায় ব্যবহার করা হয়। মানে আমাদের এই 4 রকম কাঠামোর যে ব্যবহার আছে, কোথায় কোথায় এগুলো ইউজ করা হয়, কোন কোন ক্ষেত্রে, সেই ব্যাপারটা আমাদের ক্লিয়ারলি জানতে হবে। থ্যাংক ইউ সো মাচ তুলি, জয়েন করছো। তো তুলি একটু নিয়মিত জয়েন করার চেষ্টা করবা। শিমলাও জয়েন করছো, থ্যাংক ইউ। তো যেটা বলতেছি, আমরা এই টপিকটা শেখার পূর্বেই আমরা শিখব আমাদের ব্যবহারগুলো। তো আজকে আমরা তোমাদেরকে 2টা কাঠামোর ব্যবহারগুলো শিখাবো। প্রথম হচ্ছে ট্রি কাঠামো ব্যবহার, এরপর হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো ব্যবহার। এই ব্যবহারগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের এই কাঠামো, কোন কাঠামো ব্যবহার করা সুবিধাজনক, এটা আমরা ইজিলি বুঝতে পারবো। আমাদের সবগুলো কাঠামোর ব্যবহার আলাদা আলাদা করে জানতে হবে, তাহলে আমরা মেইন যে পয়েন্টে প্রশ্ন আসে সেটা আমরা বুঝতে পারবো। তো চলো শুরু করি। আমাদের আজকের যে প্রথম যেই পয়েন্ট সেটা হচ্ছে আমরা প্রথমত শিখব যে ওয়েবসাইটের যে কাঠামোগুলো আছে প্রত্যেকটা কাঠামোর ব্যবহার। তো কাঠামোগুলো ব্যবহারের মধ্যে ধারাবাহিক নিয়ম অনুযায়ী আমরা 1 নম্বর যে কাঠামো জেনেছি, হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো, সেই ট্রি কাঠামোর ব্যবহার সম্পর্কে এখন আমরা জানবো বা শিখবো। এগুলো সব মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে অনেক কষ্ট করে সারাদিন ধরেই এই নোটটা তৈরি করছি বলতে গেলে, কারণ এই নোটগুলো তৈরি করতে ঘন্টার পর ঘন্টা লাগে, 3-4 ঘন্টার মতো লেগে যায়। অনেক সময় নিয়ে গবেষণা করে এই বই সেই বই, এই গাইড ওই গাইড, যত ইনফরমেশন নেওয়া যায়, যে ইনফরমেশনগুলো নিয়ে সাজাইলে নোটটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন হবে এবং তোমরা ইজিলি বুঝতে পারবা। আমি চেষ্টা করি ততটুকুই তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে শেখাতে। তো যেহেতু এই একটা পৃষ্ঠার নোট তৈরি করতে কমপক্ষে আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, কম হইলেও 1.5 থেকে 2 ঘন্টা, এরও বেশি লাগে অনেক সময়। তো
সেই কষ্টের পরিশ্রমটা যখন তোমাদের সামনে আমি তুলে ধরি, তো তোমরা যদি এই জিনিসটা নিজের মতো করে পড়ো তাহলে আশা করি তোমরা ভালো বুঝতে পারবা। তো সম্পূর্ণ অংশ মনোযোগ দিও, আমি স্টেপ বাই স্টেপ ধারাবাহিক যে নিয়মগুলো আছে দেখা দিব, এগুলোই আশা করি পরীক্ষায় সৃজনশীল তোমার অনেক কাজে লাগবে। তো আমরা এখন পড়তেছি 1 নাম্বার যে কাঠামো আছে, হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামোর ব্যবহার, সেই বিষয়টা। তো প্রথমত 1 নাম্বার পয়েন্টে যেটা আমি লিখছি, আমাদের মূলত যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আমরা ব্যবহার করি বা ওয়েবসাইট তৈরি করা হয়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মনে রাখতে হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে ওয়েবসাইট তৈরি করা হয় বা ব্যবহার করা হয় সেটা মূলত আমাদের ট্রি কাঠামোর মাধ্যমেই তৈরি। আমি একটু জুমটা ঠিক করতেছি, একটু ওয়েট করো, জুমটা এখনও ঠিক হচ্ছে না তো এই জন্য। হ্যাঁ, মোটামুটি ঠিক হয়েছে, দেখো। তো যেটা বলতেছিলাম আর কি, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে আমরা ট্রি কাঠামো ব্যবহার করে থাকি বা ব্যবহার করা হয়। যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। স্কুলের একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, অথবা কলেজ একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, অথবা বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। আমরা যে সকল ওয়েবসাইট তৈরি করতে চাই যেগুলো আমাদের প্রাতিষ্ঠানিক মানে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে কাজ করে, তো সেই সকল ওয়েবসাইটগুলো মূলত আমাদের এই ট্রি স্ট্রাকচার ফলো করে তৈরি করা হয়ে থাকে। এটা হচ্ছে প্রথম ইনফরমেশন। আমাকে একটু জানাও, যারা জয়েন করছো তোমরা কি বুঝতে পেরেছো, আমাকে একটু বইলো। ওকে, থ্যাংক ইউ। আসলে ওই যে একজন মেসেঞ্জারে কল দেওয়াতে তোমাদের স্পিকারের শব্দটা একবারে স্লো হয়ে গিয়েছে, আমি শুনতে পাচ্ছি খুবই কম। থ্যাংক ইউ, রেসপন্স করছো ভয়েসে, খুশি হলাম। আচ্ছা ফাতেমা, যদি একটু পারো রেসপন্স করো, আজকে তোমার ফার্স্ট ক্লাস তেজস্ক্রিয় ব্যাচের ফাতেমা, যদি পারো একটু আমাকে জানাও যে তুমি কতটুকু বুঝতে পারলা, যতটুকু পড়ানো হইলো আর কি। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। 1 নাম্বারটা গেল। 2 নাম্বার পয়েন্ট, হ্যাঁ 2 নাম্বার পয়েন্টে কি বলতেছে যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতেও আমরা কি ব্যবহার করি, এই ট্রি কাঠামোর ওয়েবসাইটের স্ট্রাকচার ব্যবহার করি। হ্যাঁ, মনে রাখবা যে কোনো বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে ট্রি কাঠামো ব্যবহার করা হয়। যেমন ব্যাংকের ওয়েবসাইট, বিমার ওয়েবসাইট, যত আমাদের এই যে ব্যাংক শাখা আছে, বিমা শাখা আছে, এই সকল ওয়েবসাইট তৈরি করতেও আমরা কি করি, এই ট্রি কাঠামো বা ট্রি স্ট্রাকচার ব্যবহার করে থাকি। আমাদের আজকের ক্লাসে অনেকেই অনুপস্থিত, ওরা আসতে পারলে ভালো হতো, সবাই থাকলে আরও সবাইকে নিয়ে ক্লাস করতে অন্যরকম ভালো লাগে কাজ করে। যাই হোক, সমস্যা নেই, আস্তে আস্তে জয়েন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা নিয়মিত ক্লাস করতে চাচ্ছ ক্লাস নিয়মিত করো, ক্লাস মিস দিও না। ওকে, 2 নম্বর পয়েন্টে আমাদের মনে রাখতে হবে যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে আমরা কি এই ট্রি কাঠামো ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ই কমার্স বা অনলাইন শপিং ওয়েবসাইট তৈরি করতেও আমরা ট্রি কাঠামো ব্যবহার করে থাকি। ই কমার্স বা অনলাইন ওয়েবসাইট আমরা সবাই জানি। হ্যাঁ, যেমন আমরা যখন অনলাইনে কোনো কিছু অর্ডার করি বা অনলাইনে যখন আমরা বিভিন্ন বিজনেস করি, সেক্ষেত্রে ই কমার্স বিষয়টা কাজ করে। তো মনে রাখবা সংক্ষেপে যে ই কমার্স বা অনলাইন শপিং ওয়েবসাইট তৈরি করতে মূলত আমরা এই ট্রি স্ট্রাকচার বা ট্রি কাঠামোর স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আচ্ছা, আমাদের আজকে সায়েন্সে কে কে আসো? আফিফা আসো, সোমায়া জলি আসো, আর সায়েন্সে কে আছো? সায়েন্সে রিয়াজ আসো। হ্যাঁ, 3 জন আসো। বলি আমাদের কিন্তু আজকে হায়ার ম্যাথ ক্লাস আছে, আবার বায়োলজি ক্লাসও আছে। বিথি আসে নাই, আফিফাও আজকে নাই। আফিফা মুবাশিরা আসো। হ্যাঁ, তো যেটা বলি আর কি, সায়েন্সের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আজকে 2টা ক্লাসে আছে। আসলে ক্লাস 2টা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ক্লাসগুলোতে উপস্থিত থাকবা, মিস দিবা না। আচ্ছা, তো এটা গেল। হ্যাঁ, ই কমার্স সাইট বা ই কমার্স বা অনলাইন শপিং ওয়েবসাইট তৈরি করতে আমরা কী ব্যবহার করি, এই ট্রি কাঠামোর স্ট্রাকচার ব্যবহার করে থাকি। তো উদাহরণটা আমরা দেখব। প্রথম যে উদাহরণটা দেখতে পাচ্ছ, এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা অনেক দেখেছি। যেমন আমরা এই ওয়েবসাইটটা সম্পর্কে সবাই চিনি, রকমারি.com। আচ্ছা বলো তো, রকমারি.com-এ আমরা কি কি কাজ করি? মূলত রকমারি.com কোন বিষয় সম্পর্কে বেশি আমাদের কাছে পরিচিত? রকমারি.com যে ওয়েবসাইটটা আমরা জানি, বলো তো।
ই কমার্স তো ঠিক আছে, কিন্তু রকমারি.com-এর একটা আলাদা পরিচয় আছে, সেটা কি বলো তো? কী বিষয়টা নিয়ে কাজ করে রকমারি.com? হ্যাঁ, ভেরি গুড, চমৎকার, তো রাইট সুমাইয়া জলি। বই, হ্যাঁ বই। আমরা কিন্তু রকমারি.com থেকে বই অর্ডার করে বই কিনি, মানে বই পুস্তক সম্পর্কিত যেই ওয়েবসাইট সেটা হচ্ছে কি আমাদের এই রকমারি.com। এরপর হচ্ছে 2 নাম্বার উদাহরণটা হচ্ছে দারাজ.com। আমরা তো সবাই জানি দারাজ.com থেকে আমরা অনেকগুলো পণ্য ক্রয় করি। আমাদের এটা তোমার হতে পারে গৃহস্থলীয় পণ্য বা আমার দৈনন্দিন জীবনে যে পণ্যগুলো সেগুলো, অনেক পণ্য আমরা কী করি, দারাজ থেকে ক্রয় করি আর কি। তো এটা একটা আমাদের কি ই কমার্স ওয়েবসাইট, যেটা আমাদের ট্রি কাঠামো দ্বারা তৈরি করা হয়। এরপরে সবচেয়ে বড় যেই ওয়েবসাইট আমাজন.com, এটা কিন্তু আমরা জানি বহির্বিশ্বে আন্তর্জাতিক সংস্থা পর্যায়ে আমাদের এই ওয়েবসাইটটা কাজ করে। তো এই আমাজন.com কিন্তু সবচেয়ে বড় ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমাদের কি ট্রি স্ট্রাকচারের মাধ্যমে গঠন করা হয়। ক্লাসে বাকিদের বলতেছি, বাকি তোমাকে জানাও মোটামুটি এই উদাহরণগুলো কি বুঝতে পারছো, বা কার কোনো প্রশ্ন আছে এখানে? থ্যাংক ইউ ফাতেমা, রেসপন্স করছো, খুশি হলাম। তো বিষয়গুলো খেয়াল রাখবা যে আমাদের এই ব্যবহারগুলো কোন কোন সেক্টরে হয়, এই ব্যবহারগুলো থেকে পরীক্ষা পোষ আসার মতো, মানে এগুলো থেকে পড়লেই আমাদের পার্থক্যটা বোঝা যাবে যে কোনটা বেশি সুবিধাজনক আমরা বুঝতে পারবো ইজিলি। ওকে, পরবর্তী যেই পয়েন্ট সেটা 4 নাম্বার। বিভিন্ন সংবাদ মাধ্যম বা নিউজ পোর্টালের ওয়েবসাইট তৈরি করতেও আমরা ট্রি স্ট্রাকচার ব্যবহার করে থাকি। বিভিন্ন সংবাদ মাধ্যম নিউজ পোর্টাল তৈরি করতেও কি এই নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করতেও আমাদের ট্রি কাঠামো ব্যবহার করা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ওয়েবসাইটের নাম লেখা আছে, প্রথম আলো.com, বাংলা নিউজ 24.com এবং কি সময় নিউজ.com। তো আমরা সবাই জানি প্রথম আলো কিন্তু আমাদের একবারে প্রাথমিক দিকের একটা পত্রিকার যে পত্রিকা, খবরের পত্রিকা আর কি, প্রথম আলো.com। প্রথম আলো সংবাদপত্র একবারে প্রথম থেকে আমাদের পুরো বাংলাদেশে প্রতিদিন কি করে খবরগুলো জনসাধারণের কাছে পৌঁছিয়ে দেয়। তো যে প্রথম আলো.com যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে একটা কি সামাজিক যে সংবাদ মাধ্যম আছে, সেই সংবাদ মাধ্যম বা নিউজের যে বিষয়গুলো সেগুলো আমাদের কাছে উপস্থাপন করে। তো এই যে প্রথম আলো.com, এই ওয়েবসাইটটাও কি আমাদের ট্রি কাঠামো দ্বারা তৈরি করা হয়। সেম টু সেম বাংলা নিউজ.com, এটা একটা আমাদের অনলাইন সংবাদ মাধ্যমে ওয়েবসাইট, এটাও তৈরি করা হয়েছে ট্রি কাঠামো দিয়ে। আর সময় নিউজ.com, এটা আমরা সবাই জানি, আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা টিভি চ্যানেল সময় নিউজ বা সময় টিভি। তো এই সময় টিভির যে ওয়েবসাইট সেটা হচ্ছে কি আমাদের নিউজ পোর্টাল, মানে সংবাদ মাধ্যমে যেটা। তো এই ওয়েবসাইটগুলো মূলত আমাদের কী দিয়ে তৈরি করা হয়, এই স্ট্রাকচার অর্থাৎ ট্রি স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। এবং পরবর্তী লাস্ট অফ অল আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে বড় কোনো কর্পোরেট প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট তৈরি করতেও আমরা এই ট্রি কাঠামো ব্যবহার করে থাকি। বিশাল বড় একটা কোম্পানি একটা ওয়েবসাইট তৈরি করবে, বা একটা সরকারি প্রতিষ্ঠানে একটা ওয়েবসাইট তৈরি করা হবে, সেক্ষেত্রে আমরা কি এই ট্রি কাঠামোর সাহায্য নিয়ে থাকি। তো এখন এটার উদাহরণ কি হইতে পারে দেখো। তো সেক্ষেত্রে আমরা যদি উদাহরণ লিখে দিই তাহলে আমাদের এরকম উদাহরণ পাওয়া যাবে। আর এখানে 3টা উদাহরণ দেওয়া আছে, যেমন দেখতে পাচ্ছ বাংলাদেশ.gov.bd, এরপর লেখা আছে গ্রামীণফোন.com, এরপর লেখা আছে মাইক্রোসফট.com। তো মোটামুটি কিন্তু আমরা এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলো সম্পর্কে সবাই জানি বা চিনি। বাংলাদেশ.gov.bd, এটা হচ্ছে কি বাংলাদেশের যে ওয়েবসাইট, বাংলাদেশ যে সরকারি প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট সেটা। গ্রামীণফোন.com, এটা বেসরকারি সংস্থার ওয়েবসাইট। মাইক্রোসফটও কিন্তু আমাদের বহির্বিশ্বের যেটা সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান, মাইক্রোসফট প্রতিষ্ঠান, তার তৈরি করা ওয়েবসাইট আর কি। তো এই ওয়েবসাইটগুলো মূলত আমাদের কী দেওয়া তৈরি করা হয়েছে, ট্রি স্ট্রাকচারের মাধ্যমেই গঠন করা হয়েছে বা তৈরি করা হয়েছে। তো একটু আমাকে জানাও যে 4 নাম্বার 5 নাম্বার যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম এই পর্যন্ত মোটামুটি বাকিরা বুঝতে পারছো কিনা, বা সবাই ভালো করে বুঝতে পারছো কিনা। ওকে,
আর বাকিরা রেসপন্স করো, যারা এখনও কথা বলো নাই তোমরা একটু আমাকে জানাইও। আফিফা, রিমা, তারপরে লাবণী, রূপা, স্বর্ণা, মুন্তাসির, রনি শিকদার, শিমলা, তুলি, রিয়াজ, তোমরা কি বুঝতে পেরেছো বাকিরা? ওকে, তো এই 5টা পয়েন্ট যে মনে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু অনেকটা ইজি হবে এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে। ওকে, তো এই হচ্ছে বিষয়টা আর কি, যে কোন কাঠামোটি ব্যবহার বেশি সুবিধাজনক, এর জন্য আমাদের কি করতে হবে, ওয়েবসাইট কাঠামোর যে ব্যবহারগুলো আছে সেগুলো একটু মনে রাখতে হবে। ওকে, তেজস্ক্রিয় ব্যাচের ফাতেমা হয়তো নেট সমস্যার জন্য চলে গিয়েছিল, সমস্যা নাই, আমরা এই পয়েন্টটা আলোচনা করছি, এখন আমরা পরবর্তী পয়েন্টে যাব, ঠিক আছে। আসলে আজকে আমি যে এই অংশটা নোট করতে করতে অনেক সময় লাগছে, বুঝছো, অনেক সময় লেগে গিয়েছে এটা নোট করতে করতে, তো একটু একটু ওয়েট করো। আচ্ছা, তো আমি এই অংশটা কমপ্লিট দেখাইলাম, আমরা এখন যাচ্ছি পরবর্তী যে অবস্থা সেটা, মানে পরবর্তী যে 2 নাম্বার স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার বলতে 2 নাম্বার যে নিয়মটা আছে সেই নিয়মে আমরা যেতে চাচ্ছি। তো একটু ওয়েট করো, হ্যাঁ, আমি একটু ফাতেমার নামটি একটু আবার লিখে দিই, আসলে ওর নামটা পুরোপুরি আমি আর কি ব্যাচ দিয়ে লিখতে চাই, তো কারণ তেজস্ক্রিয় ব্যাচ তো ওই জন্য দুঃখিত, ডোন্ট মাইন্ড। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা এখন চলে যাব আমাদের 2 নাম্বার স্ট্রাকচারের নাম আমরা সবাই জানি, আমরা পড়েছিলাম, যেটা ছিল আমাদের নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো। এখানে আমাদের এই পয়েন্টটা এখানেই কমপ্লিট, মানে এই ট্রি কাঠামোর ব্যবহারগুলো আমরা এখানে মনে রাখবো। চলো আমরা 2 নাম্বারটা নিয়ে আলোচনা করি এখন। তো 2 নাম্বারটার নাম আমরা সবাই জানি, বইতেও পড়ছিলাম, বেসিকও আলোচনা করেছিলাম যে নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্কড কাঠামো এর ব্যবহার। এখন আমরা দেখব এখানে কি কি ব্যবহার হয়। 1 নাম্বার, মনে রাখবা যে খুবই কম সংখ্যক পেজ বিশিষ্ট ওয়েবসাইট তৈরি করতে আমরা মূলত এই ধরনের কাঠামো ব্যবহার করে থাকি। খুবই কম সংখ্যক পেজ বিশিষ্ট ওয়েবসাইট তৈরি করতে নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করা হয়। সাধারণত আমরা 3 থেকে 5টি পেজ নিয়ে এই ধরনের ওয়েবসাইট তৈরি করি, মানে যে সকল ওয়েবসাইট খুবই ছোট, মানে যেখানে পেজ থাকে খুবই কম, 3 থেকে 5টি, সাধারণত সেই সকল ওয়েবসাইটের জন্যই আমরা মূলত নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামোটাই ব্যবহার করে থাকি। সরি, আসলে ফাতেমা লিখতে গিয়ে অন্যরকম হয়ে গেছে নামটা, দুঃখিত, আমি নামটা যে লিখছি, সরি ফর মিস্টেক, নামটা একটু অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, কিছু মনে করো না ফাতেমা, তোমার নামটা লিখতে গিয়ে একটু অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, আমি লিখে দিই আবার। ওকে, এবার ঠিক আছে মিমি, হ্যাঁ। আচ্ছা, এবার খেয়াল করো যেটা বলতেছিলাম আর কি। তো মনে রাখবা যে ওয়েবসাইটের পেজ সংখ্যা খুবই কম হবে, 3 থেকে 5, 7 এরকম, তো সেই সকল ওয়েবসাইট যদি আমরা তৈরি করতে চাই, সে সকল পেজদের ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামোই ব্যবহার করা হয়ে থাকে। তবে এই কাঠামোর নির্দিষ্ট কোনো নাম নাই, তবে কিছু কিছু নাম আমি লিখি, যেমন ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট, মানে ব্যক্তিগত বলতে পার্সোনাল যদি কোনো ওয়েবসাইট আমি তৈরি করতে চাই নিজের ব্যক্তিগত কাজের জন্য, ছোট ছোট ধরনের, ছোট সাইজে, ছোট পরিসরে, সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করতে পারি। অথবা যদি এরকম হয় ছোট রেস্তোরাঁ বা ক্যাফে আমরা তৈরি করছি, বিজনেস করতেছি, তো সেই ছোট রেস্তোরাঁ বা ক্যাফের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমরা এই নেটওয়ার্ক কাঠামো ইউজ করতে পারি। অথবা ডক্টরের যে ব্যক্তিগত চেম্বার থাকে, একটা ডাক্তারের তো ব্যক্তিগত চেম্বার থাকে না, বিভিন্ন ডাক্তার বিভিন্ন চিকিৎসা করে, তো ডাক্তারের যে ব্যক্তিগত চেম্বারের একটা ওয়েবসাইট তৈরি করা যায়, তো সেই ওয়েবসাইটটা মূলত আমরা এই স্ট্রাকচার বা নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো ব্যবহারের মাধ্যমে আমি কি করতে পারি, এই স্ট্রাকচার বা এই ওয়েবসাইট তৈরি করতে পারি। মানে এটা খুবই ছোট পরিসরে, মূল কথা হচ্ছে ছোট পরিসরে আমরা যে সকল ওয়েবসাইট দেখে থাকি বা ছোট পরিসরে যে সকল ওয়েবসাইট নিয়ে কাজ করা হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা মূলত এই নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো ব্যবহার করে থাকি। মূল মেসেজ হচ্ছে এটাই আর কি। তো
একটু আমাকে জানাও বাকিরা কি বুঝতে পারছো মূল মেসেজটা কি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যাচ্ছি পরবর্তী 2 নম্বর পয়েন্টে। ফাতেমা একটু বলো, তেজস্ক্রিয় ব্যাচের ফাতেমা, তুমি একটু আগে জয়েন করছিলে আবার চলে গিয়েছিলা, তো তুমি কি বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। এটা গেল। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট 2 নম্বর পয়েন্টে। তো 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে আমরা দেখব। এটা সবাই খুবই সহজভাবে জানতে পারবা বা শিখতে পারবা। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সকল ওয়েবসাইট আমরা বর্তমানে দেখতে পাই সেগুলো মূলত আমাদের নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামোরই একটা অংশ। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইটগুলো যে আমরা ইউজ করি সাধারণত, এগুলো সব হচ্ছে কি নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামোর এক একটা অংশ। এখন তোমরা বলো তো যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মাধ্যমের কয়েকটা উদাহরণ দাও তো, তোমরা নিজেরাই আশা করি পারবা। বলো তো একজন ভয়েসে। হ্যাঁ, চমৎকার, ভেরি গুড, উত্তর রাইট হয়েছে। সুমায়া জলি বা ফাতেমা উত্তর দিয়েছো। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। সবচেয়ে জনপ্রিয় যে যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এবং পরবর্তীতে হচ্ছে তোমার ইনস্টাগ্রাম বলতে পারো, তারপর হচ্ছে গিয়ে টুইটার বলতে পারো, ইটিসিটিসি। ওকে, খেয়াল রাখবা। তো এক্ষেত্রে আমরা জাস্ট লিখবো আর কি যে উদাহরণগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বরে ফেসবুক, 2 নম্বরে টুইটার, 3 নম্বর ইনস্টাগ্রাম, আর 4 নম্বরে একটা নতুন নাম লিখেছি। এটা হয়তো অনেকেই দেখছো কি না আমি জানি না, নামটা হয়তো বা প্রথম শুনতে পারো। এটা আছে, এটা আমি মনে করো যে আচ্ছা, এটা একটু ওয়েট, অনেক এসএমএস দিচ্ছে তো। হ্যাঁ, আচ্ছা, এই যে বিষয়টা খেয়াল করো যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে তোমরা জানি, কিন্তু যে লিঙ্কডইন লেখা বা লিঙ্ক ডাউনও বলে অনেক সময়, লিঙ্কডইনই হবে উচ্চারণটা এরকম। তো এটা আমরা তেমন ব্যবহার করি না। এটা কি কেউ দেখছো কখনো? এটা নাম শুনছো কখনো এটার আগে? ও, দেখছো, যাক, তার মানে আছে। তোমরা এখানে কেউ কেউ দেখছো অথবা ইউজ করতে পারো। যাক, এটা একটা নতুন ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমরা কি করি মূলত কাজ করি, ব্যক্তিগত যে আমাদের ইনফরমেশনগুলো আছে বা আমাদের যোগাযোগের জন্য যে ইনফরমেশনগুলো লাগে এগুলোতে আমরা শেয়ার করি আর কি। ওকে, তো এটাও কি নেটওয়ার্ক কাঠামোর অন্তর্গত। 2টা গেল। 3 নম্বর পয়েন্টে আমরা যেটা শিখবো এটা একটু ব্যতিক্রম হইলেও আমাদের জানতে হবে। যেমন আমি তোমাদের এই স্ক্রিনে দেখাচ্ছি, 3 নম্বরে আমি একটা ওয়েবসাইটের নাম লিখবো। এই ওয়েবসাইটটা নিয়ে আমি একটু কথা বলবো, দেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। লেখা আছে www.wikipedia.com। এটা হচ্ছে আমার 3 নাম্বার একটা ওয়েবসাইটের নাম আর কি। এখন একটা বিষয় তোমাদের বলি, এই যে উইকিপিডিয়া, এই উইকিপিডিয়া আসলে কি? আমরা যে গুগলে সার্চ করি না বিভিন্ন ইনফরমেশন, আমার যা যা ইনফরমেশন লাগবে গুগলে যেহেতু সার্চ করি বেশিরভাগ ক্ষেত্রে, তো গুগলে যখন সার্চ করি দেখা যায় সার্চ বারে আমি যখন কোনো কিছু লিখি এবং সার্চ করার সময় যখন আমি সার্চ অপশনে চাপ দিই তখন দেখা যায় অনেকগুলো ওয়েবসাইটে কি আসে, লিঙ্ক চলে আসে। তো এই যে একটা জিনিস সার্চ করতে গেলে যে কতগুলো অপশন আমাদের সামনে একটা লিস্ট আকারে আসে, এগুলো কিভাবে আসে? আসলে এই যে আমরা যেই জিনিসটা সার্চ করতে যাই, সার্চ করার পর যেই ইনফরমেশনগুলো আমাদের প্রোভাইড করা হয় এগুলো সব কিছুই একটা নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে সেভ করা থাকে। আর সেই ওয়েবসাইটটার নামই হচ্ছে wikipedia.com, www.wikipedia.com। আমি কথাটা আবার রিপিট করতেছি, আমরা যখন গুগলে সার্চ করি, গুগল হতে পারে, ওপেরা মিনি হতে পারে, বা যে কোনো সার্চ ইঞ্জিন যখন আমরা কাজ করি, সার্চ ইঞ্জিন দ্বারা যখন আমরা সার্চ করি, সার্চ করার পর আমরা যেই ইনফরমেশনগুলো পাই, প্রথমত আমরা হচ্ছে কয়েকটা লিঙ্ক পাই, বিভিন্ন ওয়েবসাইটের অনেকগুলো লিঙ্ক পাই। তারপর যে ওয়েবসাইটটা আমার কাছে ভালো লাগে সেটা আমরা কী করি, ভিজিট করি। তো এই যে আমরা যখন সার্চ বারে সার্চ করার পর অনেকগুলো লিস্ট পাই, সেই লিস্টগুলো কই থেকে আসে? সেই লিস্টগুলো আসলে ইন্টারনেটে এমনিতে পাওয়া যায় না। সেই লিস্টগুলো আমাদের সব কিছু জমা থাকে wikipedia.com নামক একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের মধ্যেই আমাদের এই সবগুলো
ইনফরমেশনের যেই তোমার কি বলে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো সব সেভ করা থাকে। আর এই wikipedia.com অনেক আগে থেকেই আমাদের চালু করা হয়েছে। একবারে ইন্টারনেটের যাত্রার পরপরই wikipedia.com নামে ওয়েবসাইটটা তৈরি হয় এবং এই wikipedia.com এর মধ্যেই বিশ্বের ম্যাক্সিমাম, প্রায় সবই বলা যায়, ম্যাক্সিমাম আমাদের লিঙ্কগুলো এখানে সেভ করা থাকে। সবাইকে এই পুরো ধারণাটা বুঝতে পারছো আমি যে বিষয়টা বললাম উইকিপিডিয়া সম্পর্কে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে এই যে উইকিপিডিয়া সম্পর্কে যে তোমাকে বললাম, এখন বলো এই উইকিপিডিয়া ওয়েবসাইটটা কি ছোট ওয়েবসাইট নাকি অনেক বড় ওয়েবসাইট তোমার মতে? আবার বলো তো। হ্যাঁ, চমৎকার, রাইট উত্তর ফাতেমা আর সুমাইয়া জলি যেটা বলছো। আসলে এই উইকিপিডিয়া কিন্তু আসলে ছোট কোনো ওয়েবসাইট না। যদি ছোট ওয়েবসাইট হইতো তাহলে সারা বিশ্বের এত এত ওয়েবসাইট এখানে থাকতে পারতো না। এই যে উইকিপিডিয়া ওয়েবসাইট একটা বিশাল বড় পরিসরে তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটা অনেক বড় পরিসরে কী করা হয়েছে, তৈরি করা হয়েছে। তো এটা বড় পরিসরে হওয়া সত্ত্বেও এই উইকিপিডিয়া আসলে নেটওয়ার্ক কাঠামো দিয়েই তৈরি করা হয়েছে। এটা আবার কেমনে সম্ভব? আমরা তো জানি নেটওয়ার্ক কাঠামো কী হয়, ছোট ছোট ওয়েবসাইটের জন্য তৈরি করা হয়, কিন্তু আমাদের এই wikipedia.com এর ভেতরে যে স্ট্রাকচার, সেখানে প্রচণ্ড রকম লিঙ্কের মাধ্যমে কি করা হয়, তৈরি করা হয়। আমরা জানি যে যে সকল ওয়েবসাইটে প্রচণ্ড লিঙ্ক থাকে, অনেক অনেক ইনফরমেশন এখানে থাকে, অনেক লিঙ্ক থাকে, এই লিঙ্ক সেই লিঙ্ক থাকে, মানে যত বেশি সংখ্যক লিঙ্ক থাকে সেই সকল ওয়েবসাইটের জন্যই আমাদের কি ওয়েব লিঙ্ক কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো কাজ করে। যদিও এটা খুবই বড় পরিসরে এই ওয়েবসাইট বর্তমানে আছে, কিন্তু তা সত্ত্বেও ভেতরের স্ট্রাকচারগত কারণে wikipedia.com বড় নেটওয়ার্ক মানে বড় ওয়েবসাইট হওয়া সত্ত্বেও এটা নেটওয়ার্ক কাঠামোর মধ্যেই পড়তেছে। তো মনে রাখবো আমরা যে wikipedia.com এই ওয়েবসাইটটি অনেক বেশি সংখ্যক ওয়েব পেজ নিয়ে গঠিত হলেও এই ওয়েবসাইটটি মূলত নেটওয়ার্ক কাঠামোর সাহায্যেই তৈরি করা হয়, শুধুমাত্র নেটওয়ার্ক কাঠামোর সাহায্যে এটা তৈরি করা হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সবাইকে মনে রাখতে হবে। তো সবাইকে বলতেছি, সবাই কি মেন পার্থক্য বুঝতে পারছো কিনা যে আমাদের উইকিপিডিয়া বড় নেটওয়ার্ক হওয়ার পরেও, বড় ওয়েবসাইট হওয়ার পরেও এটা নেটওয়ার্ক কাঠামোর মাধ্যমেও তৈরি করা হয়েছে, কারণ এখানে প্রচণ্ড লিঙ্ক থাকে। মানে যত লিঙ্ক থাকবে সকল লিঙ্কযুক্ত ওয়েবসাইটই মূলত নেটওয়ার্ক কাঠামোর মধ্যে পড়ে, বিধায় এই ওয়েবসাইটটা বড় হওয়া সত্ত্বেও কি নেটওয়ার্ক কাঠামোর মধ্যেই এটাকে রাখা হয়েছে। সবার কি এবার ব্যাখ্যাটা বুঝতে পারছো? আমি যে ব্যাখ্যাটা দিয়েছি এটা আমাকে জানাও। থ্যাংক ইউ ফাতেমা, থ্যাংক ইউ লাবণী, থ্যাংক ইউ সো মাচ বাকিরা যারা এতটুকুন চেষ্টা করছো। আসলে একটা স্টুডেন্ট ক্লাস শুরু হওয়ার পরই মেসেঞ্জারে কল দেওয়াতে স্পিকার থেকে শব্দটা চলে গেছে, তো এই জন্য আমি আর লিঙ্ক কাটি নাই, ওই লিঙ্কই ক্লাসটা করাইলাম। তো আজকের মতো আইসিটি ক্লাসটা আমি এখানে রাখতেছি। আমার আজকে আর এই ক্লাস লং করার মতো সময় নেই, তবে একটু পর আমার সায়েন্সের ক্লাস আছে, যারা আসো হায়ার ম্যাথ ক্লাস আর এরপরে বায়োলজি ক্লাসগুলো থাইকো। আর এই ক্লাসটা আমি রেকর্ড সেভ করলাম এখানেই। পরবর্তী দিন আমরা বাকি যে দুইটা স্ট্রাকচারের আছে ব্যবহার, সেটা আলোচনা করে দেন আমরা পরবর্তী অংশে মেইন কাজ করব। ওকে, তো আজকের মতো এখানেই আইসিটি ক্লাস শেষ করলাম। সবাই চেষ্টা করো নেক্সট ক্লাসে অংশ নিতে। আগামীকাল আর্টস কমার্স যারা আছে আগামীকাল অংশ নেওয়ার চেষ্টা করো, আর সায়েন্সের তো থাকবে একটু পর ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই আমরা এই ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমাদের আইসিটির স্পেশাল বেসিক এবং সৃজনশীল প্র্যাকটিস ক্লাসে আজকে আমরা আমাদের যেই টপিকটা গতকালকে আমরা শুরু করেছিলাম, কোন কাঠামো ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক, তার পরবর্তী অংশে আছি। তো আমরা গত ক্লাসে দুইটা যেই ওয়েবসাইট ছিল আমাদের বা ওয়েবসাইটের কাঠামো ছিল, ট্রি কাঠামো এবং হচ্ছে আমাদের ওই যেটা ছিল 2 নাম্বারটা আর কি,
তো ওই দুইটা কাঠামো আমরা পড়ছিলাম। আচ্ছা, ভয়েসে প্রবলেম হচ্ছে। আচ্ছা বলি, ভয়েসে হয়তো বা নেট সমস্যার তোমার দিকে হইতে পারে ফাতেমা, এই জন্য হয়তো ভয়েসে প্রবলেম হইতে পারে। আমি তো দেখতে পাচ্ছি আমার নেট ঠিক আছে। একটু কষ্ট করে তুমি দেখো কিছুক্ষণ ঠিক হয় কিনা। কিছুক্ষণ পর যদি সমস্যা থাকে তুমি লিঙ্ক কেটে আবার জয়েন করে দেখো, সমস্যা নেই। তো আমরা গতকালকে দুইটা পড়েছিলাম ওয়েবসাইটের কাঠামোর যে ব্যবহার। আজকে আমরা 3 নাম্বার আর 4 নাম্বার দেখব। তো দেখো 3 নাম্বারের যে নামটা সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো। তো লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামোর ব্যবহারটা আমরা দেখব, কোথায় কোথায় এগুলো আমাদের ব্যবহার করা হয়। সবাই একটু মনোযোগ দিও সম্পূর্ণ ক্লাসে। যদি বুঝতে কোথাও সমস্যা অবশ্যই আমাকে লগে লগে প্রশ্ন করবা, ঠিক আছে? তো এই যে আমাদের লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামোর যে ব্যবহার, সেই ব্যবহারগুলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখব, আশা করি ধারাবাহিক বুঝতে পারবো। প্রথমত হচ্ছে আমাদের একটু জানতে হবে যে কোথায় কোথায় ব্যবহার করা হয়, দেন আমরা উদাহরণগুলো মনে রাখবো। জাস্ট উদাহরণগুলো মনে রাখতে পারলেই হবে। কিন্তু মূল কথা হচ্ছে আমাদের জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তো আমরা পয়েন্ট দিয়ে লিখেছি। একটা আমার পয়েন্টে লেখা আছে অনলাইন পরীক্ষা বা কুইজ সম্পর্কিত যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো তৈরির ক্ষেত্রে আমরা মূলত এই লিনিয়ার কাঠামো ব্যবহার করে থাকি। খুবই ইম্পর্টেন্ট কথা আমাদের মনে রাখতে হবে এই লাইনটা, যে আমাদের অনলাইনে যে অনেকগুলো পরীক্ষা হয় আমরা কিন্তু জানি। হ্যাঁ, আচ্ছা 23 ব্যাচের ফাতেমা, যদি নিয়ে সমস্যা হচ্ছে তাহলে একটু কষ্ট করে তুমি রেকর্ডটা পরে দেখে নিও। হ্যাঁ, রেকর্ড চলতেছে, সমস্যা নেই। তুমি তাহলে এখন কেটে দাও লিঙ্ক। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, যে এই যে বিষয়টা আমরা যখন অনলাইনে পরীক্ষা দেই বা কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করি, তো সেই সকল ওয়েবসাইটগুলো মূলত আমাদের লিনিয়ার স্ট্রাকচারের মাধ্যমে কি করা হয়, তৈরি করা হয়। রিমা জয়েন করছো, থ্যাংক ইউ। এরপরে স্বর্ণা আসো, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম মনে রাখবা, দেরি করবা না। হ্যাঁ, দেরি করলে আমাদের পিছিয়ে যেতে হয় আমাদের। তো দেখো যেটা খেয়াল করতেছিলাম, তো যে কোনো পরীক্ষা অনলাইনে তুমি যে কোনো পরীক্ষা দিবা বা কুইজ প্রতিযোগিতা অংশ নিবা, অবশ্যই তাদের একটা ওয়েবসাইট থাকবে। তো সেই ওয়েবসাইটে গিয়ে তুমি কি করবা, পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমার নাম লিখবা, তারপরে হচ্ছে কলেজের নাম লিখবা, তারপরে হচ্ছে যেই পরীক্ষা থাকবে সে পরীক্ষার উত্তরটা লিখবা। তো এই যে সার্বিক যে কার্যক্রমগুলো আছে এই সার্বিক কার্যক্রমগুলো লিনিয়ার কাঠামোতেই হয় বা সিকোয়েন্স কাঠামোতেই মূলত কি হয়ে থাকে। সবাইকে আমার কথা বুঝতে পারতেছে? আমার স্ক্রিনটা একটু ইয়ার লাগতেছে, আমার কাছে ঘোরা লাগছে, আমি একটু পরিষ্কার করলাম। তো এটা আমাকে জানাও এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, যে অনলাইনে যত পরীক্ষা আছে বা কুইজ আছে এই সম্পর্কিত যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় এটা মূলত আমাদের কি লিনিয়ার স্ট্রাকচার বা সিকোয়েন্স কাঠামোর মাধ্যমে তৈরি করা হয়। সবাইকে প্রথম যে লাইনের উত্তরটা বললাম বা প্রথম যে ব্যাখ্যাটা বললাম আমাকে জানাও বুঝতে পারছো কিনা। এতটুকু বুঝতে পেরেছো? কথা বলতে হবে প্লিজ। ভয়েসে প্রচুর প্রবলেম হচ্ছে, আপনার ভয়েস ঠিক মতো আসে না। আমার ভয়েস ঠিক মতো আসতেছে না? আমি তো সব ঠিকঠাকভাবে দিচ্ছি। আচ্ছা, বাকিরা কি শুনতেছো না আমার কথা? আমার কথা কি 2 বার করে শুনতেছো? আচ্ছা, কথাগুলো কি আচ্ছা একটু ওয়েট, দেখি আমি। আমার তো একজন কল দিছিল আর কি ক্লাস শুরুর পূর্বে, এই জন্য কি এরকম হইলো বুঝতে পারলাম না তো। আচ্ছা, মানে একবারে শুরু থেকে এরকম হচ্ছে, মানে কথা 2 বার আসতেছে? আচ্ছা, এখন ঠিক থাকলে আমি শুরু করব, সমস্যা নাই। আমার তো কল দিছিল ডাইরেক্ট ফোন, মেসেঞ্জারে কল দেয়, মেসেঞ্জারে কল দিলে সমস্যা হইতো। আচ্ছা আচ্ছা, এবার যেহেতু ঠিক আছে তাহলে আমি কন্টিনিউ করবো। আচ্ছা কাইয়ুম, দেখো কাইয়ুম আর বাকিরা যারা আছে সবাই একটু দেখো যে এখন ঠিকঠাক আছে কিনা। এখন ঠিক আছে একদম। ওকে, ঠিক আছে, তাহলে চলো এখন আমরা স্টার্ট করি। তো যেটা বলতেছিলাম, অনলাইনে যখন আমরা পরীক্ষা দিই বা কুইজে অংশগ্রহণ করি তখন অবশ্যই আমরা কি সেখানে যেই কাঠামোতে কাজ করি আর কি, বা কাঠামোতে কাজ করা সেটা হচ্ছে কি লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো। আচ্ছা, তো এখন উদাহরণগুলো দেখতে হবে যে কোন কোন সাইটে আমাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হয় বা কুইজ নেওয়া হয়। তো আমি এখানে কয়েকটা অনলাইন প্ল্যাটফর্মের নাম লিখেছি এবং যেগুলো সবচাইতে সেলিব্রিটি প্ল্যাটফর্ম বলা যায় বা অনেকটা হাই হাই
কি বলা যায় এটাকে, অনেকটা পাওয়ারফুল প্ল্যাটফর্ম বা অনেকটা ডিমান্ডেবল প্ল্যাটফর্ম। তো সবার প্রথমেই হচ্ছে এসিএস প্ল্যাটফর্ম, সবাই এটার নাম জানো, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তাদের জন্য এটা অনেকটা বলা যায় ডিমান্ডেবল প্ল্যাটফর্ম। সবাই কি এসিএস এর নাম শুনছো? এসিএস, এখানে যারা যারা ক্লাস করতেছো অনলাইনে যেহেতু তোমরা পড়ো, জানার কথা, এসিএস প্ল্যাটফর্মের নাম কি তোমরা জানো? হ্যাঁ, সায়েন্সেরাও জানবে, আর্টস কমার্সরাও জানবে, সবাই জানবে, বাংলাদেশের সবারই জানার কথা এসিএস প্ল্যাটফর্ম। তো এসিএস প্ল্যাটফর্মে যে কেমিস্ট্রি পড়াতো তার কাছে আমি পড়ছিলাম তার বাসায় গিয়ে, এবং আমরা ছিলাম তার ফার্স্ট ব্যাচ, অফলাইন ব্যাচ আর কি। তো নাজমুল সাকিব ভাই আর কি, এই কথাটা আমি বারবার বলি কারণ হচ্ছে এটা একটা স্মৃতি বলা যায় আমার জন্য, যে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ অনলাইন প্ল্যাটফর্ম এসিএস এর একজন শিক্ষকের কাছে আমি পড়ছিলাম। তো যাই হোক, গল্পটা বলে দিলাম, আজকেও কয়েকটা লেকচারে বলছিলাম। তো এই হচ্ছে বিষয়টা আর কি, এসিএস প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে যখন অনলাইনে বাচ্চাদেরকে পরীক্ষা নেয়, যে ওয়েবসাইটের মাধ্যমে তারা পরীক্ষা নেয়, সেই ওয়েবসাইটটা মূলত সিকোয়েন্স কাঠামো দ্বারা তৈরি। আবার সবাই জানো শিখো.com, শিখো তো সবাই জানো, চিনো। শিখোতেও যে পরীক্ষাগুলো নেওয়া হয় এগুলো তো কি এই লিনিয়ার কাঠামোতেই তৈরি করা ওয়েবসাইটগুলো। আর সবচেয়ে পুরাতন যেই আমাদের অনলাইনের যেই প্ল্যাটফর্ম 10minuteschool.com, আমরা সবাই কিন্তু 10 মিনিট স্কুলের নাম জানি। আমি বিশেষ করে যখন ইন্টারে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, বা ফার্স্ট ইয়ারের মাঝখানে যখন ছিলাম, বা সেকেন্ড ইয়ারে যখন উঠছি আর কি, সেই সময় থেকে এই 10 মিনিট স্কুলের ক্লাসগুলো আমি দেখতাম। বা ফেসবুকে যখন আমি অনলাইনে কোনো ক্লাস করছি, সবার প্রথমেই 10 মিনিট স্কুলের ক্লাসটা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছে অনলাইনে শেখা। আমি তো ছিলাম এইচএসসি 18 ব্যাচ, তো আমিও 10 মিনিট স্কুলের অনেকগুলো ক্লাস করছি। তো 10 মিনিট স্কুলে যে ফিজিক্স ক্লাস হয়তো, কেমিস্ট্রি হয়তো, তারপর হচ্ছে ম্যাথ, বায়োলজি। তো 10 মিনিট স্কুলের সবচেয়ে ভালো লাগছে কেমিস্ট্রি ক্লাস, এবং সবচেয়ে ভালো লাগছে বায়োলজি ক্লাস, সবচেয়ে ভালো লাগছে এই দুইটা ক্লাস। তারপরেও ফিজিক্স ক্লাস আমি করছি, তারপর হচ্ছে তোমার ম্যাথ ক্লাসও করছি, মোটামুটি অনেকগুলো ক্লাসই করছি। তবে বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন জগতের শিক্ষা প্ল্যাটফর্মের যেই প্ল্যাটফর্ম দ্বারা যাত্রা শুরু হয়, বা বাচ্চারা অনলাইনে যে পড়ালেখা শিখে, সেটা শুধুমাত্র 10 মিনিট স্কুলের অগ্রযাত্রাই মানুষ অনলাইন থেকে লেখাপড়ার যাত্রা শুরু হয়। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, কারণ এই যে আমাদের এখন বর্তমানে যত প্ল্যাটফর্ম আছে, এসিএস প্ল্যাটফর্ম বলো, শিখো বলো, ফাহাদ টিউটোরিয়াল বলো, বন্দি পাঠশালা বলো, মানে যত অনলাইনের বিখ্যাত প্ল্যাটফর্মগুলো আছে, যেমন হালকে স্টাইন আছে একটা, তো যত প্ল্যাটফর্ম আছে যেগুলো বিখ্যাত, যেগুলো এখন বাচ্চারা সবাই জানে, সবার মনে মনে আছে বা মুখস্থ রাখছে যে এই প্ল্যাটফর্মগুলোতে ক্লাস হয় বা পড়ানো হয়। তো এই সবগুলো প্ল্যাটফর্মের একবারে আগে বাংলাদেশে যে অনলাইনে প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয় সেটা হচ্ছে কি 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুলই সবার প্রথম বাংলাদেশে অনলাইনে লেখাপড়ার সার্ভিস চালু করে, বা অনলাইনে এই 10 মিনিট স্কুলের যাত্রাটা শুরু হয়। কিন্তু 10 মিনিট স্কুলের আগে এতটা বাচ্চাদের লেখাপড়া অনলাইনে তেমন হইতো না, বা বাচ্চারা তেমন করতো না আর কি, বা তেমন জানা মতে ছিল না যে অনলাইনেও লেখাপড়া করা যায়, ফেসবুকের মাধ্যমে করা যায়। তো সবার প্রথম 10 মিনিট স্কুলের মাধ্যমেই মানুষ জানতে পারে যে হ্যাঁ, অনলাইনেও এখন লেখাপড়া করার সুযোগ আছে। আর এখান থেকেই আমাদের মূলত পুরো বাংলাদেশের প্ল্যাটফর্মের অগ্রযাত্রা শুরু হয়। এমডি জুবাইর হাসান জয়েন করছো, থ্যাংক ইউ। সবাই কি গল্পটা বুঝতে পারছো? আমি ক্লাসের মধ্যে একটু গল্প বলে দিলাম, বুঝতে পারছো আমার কথা? কথা কি এখন ঠিক আছে? ক্লিয়ার আছে সব কিছু? কথা বলো প্লিজ, সব কিছু ওকে? বুঝতে পারছো যা বললাম? ওকে, হ্যাঁ ওকে। তো আর কি গল্প বলে দিলাম আর কি, কথায় কথায় গল্প চলে আসে, এটা প্রয়োজন জানা তোমাদের। আবার আজকে সায়েন্সের ক্লাস আছে, হায়ার ম্যাথ ক্লাস, আবার হচ্ছে বায়োলজি ক্লাস, খুব ইম্পর্টেন্ট, মনোযোগ ক্লাসগুলো মিস করো না। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো এই সকল যে বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলো যখন অনলাইনে কোনো কুইজ প্রতিযোগিতা নেয় বা পরীক্ষা নেয়, তখন অবশ্যই কি লিনিয়ার কাঠামোর মাধ্যমেই তাদের ওয়েবসাইটের ডিজাইন করা থাকে। ওকে, 1 নাম্বার যে উদাহরণটা সেটা আমাদের কমপ্লিট। থ্যাংক ইউ সোমাইয়া, জয়েন করছো, খুশি হলাম। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমরা যারা যারা ক্লাসে জয়েন করো একটু চেষ্টা করবা টাইম মতো জয়েন করতে, যাতে দেরি না হয়। টাইম মতো জয়েন করলে আমারই সুবিধা পড়াইতে, বুঝছো? দেরি করলে দেখা যায় তুমি মাঝখানে অনেক কিছু বুঝবা না, বা তোমার বোরিং লাগবে ক্লাসটা। তো আশা করি একটু চেষ্টা করবা
নির্দিষ্ট টাইমে, যেই টাইমে ক্লাস শুরু হয় ঠিক সেই টাইমে জয়েন করা, ঠিক আছে, যাতে তোমাদের ক্লাসটা বুঝতে ইজি হয়। ওকে, 1 নাম্বার গেল। 2 নাম্বারটা, অনলাইনে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন সম্পর্কিত যে ওয়েবসাইটগুলো আমরা দেখি, সে সকল ওয়েবসাইট তৈরি করতেও আমরা এই লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো ব্যবহার করে থাকি। আমরা যখন দেখি আমাদের যে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ, এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে, তো তখন আমাদের যে ওয়েবসাইটে ব্রাউজ করতে হয় সেই ওয়েবসাইটগুলোই মূলত এই লিনিয়ার স্ট্রাকচারের মাধ্যমে কি গঠন করা। সমস্যা নেই, সময় বাসা ছিল না, বুঝছি তুমি জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তোমাদের সায়েন্সের মেন ক্লাসগুলো আছে, মিস দিবা না, হ্যাঁ, হায়ার ম্যাথ আর হচ্ছে বায়োলজি। তো ওই যে আমরা বললাম যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে বা রেজিস্ট্রেশন সম্পর্কিত যে কাজগুলো আমরা অনলাইনে করি, যে ওয়েবসাইটের মাধ্যমে করি, সেই ওয়েবসাইটগুলো মূলত লিনিয়ার কাঠামোর মাধ্যমে তৈরি করা হয়। তো আমরা একটু উদাহরণ দেখি যে কীরকম উদাহরণ থাকতে পারে। যেমন যারা কলেজে ভর্তি হবে, যে সকল স্টুডেন্টরা এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হয়, তখন দেখা যায় এই ওয়েবসাইটে ভিজিট করে, exiclassadmission.gov.bd। তো এই ওয়েবসাইটে কি হয়, এই ওয়েবসাইটে তারা কি করে, কলেজে আবেদন করে। কলেজে আবেদন করার জন্য যাবতীয় ইনফরমেশন এখানে কালেক্ট করে, এখান থেকে বা এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন দেখে দেন আস্তে আস্তে এগুলো ফিল আপ করার মাধ্যমে তার কলেজ চয়েস করে এবং সে কলেজে অ্যাডমিশন নেয় আর কি। তো তোমরা কিন্তু যারা বর্তমানে এখন ক্লাস করতেছো সবাই তো এখন কলেজে ভর্তি হয়ে আসো না, তো এখন যখন কলেজে ভর্তি হতে গেছো এসএসসি পরীক্ষার পর, অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করছো, হয়তো তুমি করো নাই, কিন্তু যে তোমাকে অনলাইনে আবেদন করে দিয়েছে অবশ্যই তার কি করতে হয়েছে, এই ওয়েবসাইটে ভিজিট করতে হয়েছে। তো এই যে আমরা ওয়েবসাইটে ভিজিট করে আমাদের ফর্ম ফিল আপের কাজ করি, রেজিস্ট্রেশনের কাজ করি, এগুলো সব হচ্ছে কি আমাদের লিনিয়ার কাঠামোর দ্বারা তৈরিকৃত ওয়েবসাইটের স্ট্রাকচার। এরপর হচ্ছে আমাদের admission.eisdu.ac.bd। আচ্ছা বলো তো, যে এই যে আমি একটা তোমার লিখছি, অ্যাডমিশনের একটা ওয়েবসাইটের লিঙ্ক লিখছি, এটা আসলে কোন ওয়েবসাইট, কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আমি লিঙ্ক লিখছি বলো তো, কে বলতে পারবা? এনিওয়ান বলতে পারবা এখানে? বলো তো। সরকারি কলেজ না না সরকারি কলেজ আছে না না, যে এই না না, এটা না, দেখো ভালো করে খেয়াল করো, admission.eis.du.acbd, ভেরি গুড, উত্তর রাইট। হ্যাঁ, সুমায়া উত্তর রাইট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্ক। এই যে এটা, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ চান্স পায় বা আবেদন করতে যায় তখন এই ওয়েবসাইটে ঢুকতে হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। লেখা আছে ডিইউ, যে লেখা আছে ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি। তো এইরকম যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো আমরা রেজিস্ট্রেশন করি বা ফর্ম ফিল আপ করি, সেই সকল ওয়েবসাইটের কাঠামোগুলো মূলত কি লিনিয়ার কাঠামোতেই তৈরি করা হয়ে থাকে। ব্যাস, 2 নাম্বারটা হয়ে গেল। এখন আমাকে জানাও যারা আসো ক্লাসে, 2 নাম্বার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা এই 2টা পয়েন্ট বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো? এনিওয়ান কোনো প্রশ্ন আছে? আচ্ছা, থ্যাংক ইউ। 3 নাম্বারে চলে যাচ্ছে আমরা, 1 নাম্বার 2 নাম্বার শেষ, 3 নাম্বার আসবো আমরা। তো 3 নাম্বার হচ্ছে আমাদের এখানে, মনোযোগ দিও, হ্যাঁ। 3 নাম্বারে বলা হচ্ছে যে ই কমার্স সাইটে পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। ই কমার্স সাইটে পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে লিনিয়ার কাঠামো কি করা হয়, ব্যবহার করা হয়। তো আমরা জানি ই কমার্সে আমরা যে করি, সাপোজ আমরা দারাজ.com থেকে কোনো কিছু পণ্য অর্ডার করি, রকমারি থেকে পণ্য অর্ডার করি, তো পেমেন্ট করতে হয় না? বা তুমি একটা অনলাইন ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কোনো একটা প্রোডাক্ট কিনবা, অবশ্যই পেমেন্ট তো করতে হবে। তো পেমেন্ট যখন করবা, এই পেমেন্ট সিস্টেমটাও আমাদের এই লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোর মাধ্যমেই তৈরি করা হয়। তো মূলত পেমেন্ট সিস্টেমে আমরা মূলত যে 2টা ফরম্যাট ইউজ করি। আচ্ছা, পেমেন্ট সিস্টেম আমরা কোন কোন ফরম্যাট ইউজ করে পেমেন্ট করি বলো তো? সাধারণত অনলাইনে যেখানে আমরা পেমেন্ট করি, কোন কোন সিস্টেমে পেমেন্ট করে কাজটা সম্পন্ন করি সবাই জানার কথা। যে কোনো অনলাইন ক্রেডিট কার্ড। আচ্ছা, ক্রেডিট কার্ড তো আছে, তাছাড়া বহুল প্রচলিত যেই 2টা সিস্টেম আমরা ব্যবহার করি, সবার মোবাইলই আছে এই সিস্টেম 2টা, বেশিরভাগ থাকে আর কি, বলো তো? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, বিকাশ, নগদ।
ওকে, তো মনে রাখবা যে আমাদের এই যে বিকাশ, নগদ, এইগুলা কিন্তু হচ্ছে আমরা অনলাইনে পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে ইউজ করি। তো এই যে বিকাশ, নগদের যে তোমার টাকার পরিমাণ দিতে হয়, পিন দিতে হয়, তারপর হচ্ছে সব কিছু আইকন লিখে সাবমিট করতে হয়, এগুলো সবই হচ্ছে আমাদের কি পেমেন্ট সিস্টেম এক একটা প্রক্রিয়া, এগুলো সব লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামোতে কি তৈরি করা হয়ে থাকে। সবাই কি 3 নম্বর পয়েন্টটা বুঝতে পারছো? ভালো করে তোমাকে জানাও, মন থাকবে? আচ্ছা, তো এটা কমপ্লিট। দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী 4 নম্বরে। এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো মনে রাখতে না পারলে আপনারা কিন্তু মেইন পয়েন্ট যেটা আমি পড়াবো সেটা বুঝতে অনেক কষ্ট হবে। 4 নম্বরটা আমরা মোটামুটি অনেকেই জানি যে অনলাইনে বই পড়া যায়, গল্পের বই হতে পারে, উপন্যাসের বই বা ম্যাগাজিন, এগুলো সব আমরা কি করতে পারি অনলাইন থেকে এখন কালেক্ট করতে পারি। তো অনলাইনে বই, গল্প, উপন্যাস, ম্যাগাজিন ইত্যাদি পড়ার সাইটের জন্য আমরা যে ওয়েবসাইটে ব্রাউজ করি সেই ওয়েবসাইটগুলো মূলত লিনিয়ার কাঠামোতেই তৈরি করা হয়ে থাকে। অনলাইনে বই, গল্প, উপন্যাস, ম্যাগাজিন পড়ার জন্য যে ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয় সেই ওয়েবসাইটগুলো মূলত কি লিনিয়ার কাঠামোতেই তৈরি করা হয়ে থাকে। তো যেমন আমরা কিছু অনলাইনে এরকম ওয়েবসাইটের নাম দেখি, তোমরা দেখতে পাবা যে লেখছে bdebooks.com, এখানে অনেকগুলো বই আছে, এখানে তুমি চাইলে বই পড়তে পারো। আবার হচ্ছে গিয়ে booksgoogle.com, অর্থাৎ এটা একটা বড় ওয়েবসাইট যেখানে অনেকগুলো বই পাওয়া যায়। আবার লেখা আছে আমারবই.com ইটিসি। মানে এই যতগুলো ওয়েবসাইটের নাম আমি বললাম এগুলো সব অনলাইনে আমরা কি করতে পারি, বই, গল্প বা ম্যাগাজিন, উপন্যাস যেটা আমাদের পছন্দ সেটা আমরা সার্চ করে কালেক্ট করে কি করতে পারি অনলাইনে পড়তে পারি। তো এই যে আমরা অনলাইনে ভিজিট করে, সার্চ করে বা ওয়েবসাইট ব্রাউজ করে যেই বইগুলো বা ম্যাগাজিনগুলো দেখতেছি বা পড়তেছি, তো এই স্ট্রাকচারগুলো কীভাবে হয়েছে? এগুলো হয়েছে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামোর মাধ্যমে। ওকে, জাস্ট মনে রাখবে আর কি। তো 4 নাম্বারটা কমপ্লিট। এবার চলে যাব পরবর্তী। আমি জানি কয়েকজনে ক্লাস করতে অনেক সমস্যা হচ্ছে, বারবার লিঙ্কে ঢুকতেছো, আবার চলে যাচ্ছ, আবার আসতেছো, আবার চলে যাচ্ছ, কষ্ট হচ্ছে। তো একটু কষ্ট করে ক্লাস করো, নেট সমস্যার জন্য এরকম হয় মূলত, আর কী করবা। আচ্ছা, পরবর্তী 4 নাম্বারটা শেষ। 5 নাম্বার, বিভিন্ন প্রোগ্রামিং সাইট বা ট্রেনিং সেন্টারের যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের জন্য আমরা মূলত এই লিনিয়ার কাঠামো ব্যবহার করে থাকি। হ্যাঁ, যে কোনো প্রোগ্রামিং সাইট হইতে পারে, ট্রেনিং সাইট হইতে পারে, জাস্ট মনে রাখবা। তো এর মধ্যে কিছু কিছু উদাহরণ আমরা দিচ্ছি যেগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। যেমন letcode.com, তারপর হচ্ছে কি muktopatgov.bd, hackerrank.com, এগুলো এক একটা আমার ট্রেনিং সাইট বা প্রোগ্রামিং সাইট। এই প্রোগ্রামিং সাইট বা ট্রেনিং সাইটগুলোর মাধ্যমে আমরা কি করি, ভিজিট করি, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখি, পাইথন, জাভা, সি প্রোগ্রাম, ইটিসিটিসি, যার মাধ্যমে আমরা কি করি বিভিন্ন কাজ করি আর কি, প্রোগ্রামিং কাজ বা ট্রেনিং সংক্রান্ত তথ্যগুলো আমরা সেখান থেকে সংগ্রহ করে কাজ করি। তো এই যে যাবতীয় প্রোগ্রামিং সাইট বলো, ট্রেনিং সাইট বলো, সব কিছু আমাদের কি এই লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামোর মাধ্যমে কি করা হয়, তৈরি করা হয়ে থাকে। আব্দুল কাইয়ুম, আফিফা, রিমা, জলিম, রূপা, স্বর্ণা, রিয়াজ, শিমলা, বিথি আমাকে জানায়ও বুঝতে পারলা কীরকম যতটুকু পড়লাম। এই 5টা পয়েন্টই হচ্ছে আমাদের লিনিয়ার কাঠামোর ব্যবহার। মোটামুটি বুঝতে পেরেছো যতটুকু আলোচনা করা হলো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী অংশে। সর্বশেষ যে 4 নাম্বার আমার ওয়েবসাইট থাকবে তার নাম কি বলতো? 4 নাম্বার কাঠামোর নাম কি বলো? 4 নাম্বার কাঠামোটার নাম কি পড়াইছিলাম তোমাদের? কেউ বলতে পারবা না? বলো বলো, তাড়াতাড়ি বলো। 4 নম্বর যেই কাঠামো, হাইব্রিড। ভেরি গুড, হাইব্রিড। হাইব্রিড কাঠামো, এই তোমাদের মনে রাখতে হবে কিন্তু, যদি ভুলে যাও, ভুলে গেলে কি চলবে? চলবে না তো। তোমাদের গতকালকের পরে দেখি আজকে ভুলে যাও, তাহলে কেমন হবে? হ্যাঁ, সামনের দিন তো পড়া থাকবে, পরীক্ষায় কি করবা? একটু কষ্ট করে তোমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, দেখো, তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার
চতুর্থ যেই কাঠামো সেটা আমি দেখতে পাচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমাদের এই 4 নম্বর কাঠামোর নাম তিনটাই মনে রাখবা। প্রথমটা হচ্ছে হাইব্রিড কাঠামো অথবা কম্বিনেশন কাঠামো অথবা মিক্সড কাঠামো। ওকে, যে কোনো একটাই পরীক্ষা আসতে পারে, মনে রাখবা অথবা নামগুলো মনে রাখতে হবে। হাইব্রিড কাঠামো, কম্বিনেশন কাঠামো বা মিক্সড কাঠামো ব্যবহার। তো তোমাদেরকে এটা পড়ার আগে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, দেখি কার কার মনে আছে। আচ্ছা, বলতে পারবা হাইব্রিড কাঠামো দুইটা কাঠামোর সমন্বয়ে তৈরি করা হয় বা দুইটা কাঠামোর মাধ্যমে এটাকে তৈরি করা হয়। প্রশ্ন হচ্ছে কোন দুইটা কাঠামোর মাধ্যমে এই কম্বিনেশন কাঠামো তৈরি করা হয় বলো তো? জানতে হবে, এটা আমি পড়াইছিলাম, বেসিক ক্লাস আলোচনা করছিলাম অনেক। প্রশ্ন হচ্ছে কোন দুইটি কাঠামোকে একসাথে যুক্ত করে কম্বিনেশন কাঠামোর তৈরি করা হয়? এনিওয়ান কেউ বলতে পারবা? সবারই বলার কথা, অবশ্য সবারই তো জানার কথা, এগুলো পড়ানো হয়েছিল তোমাদের। মনে করো, সমস্যা নাই, পারবা। কাঠামো আর লিনিয়ার কাঠামো। আবার বলো তো শিমলা, আবার বলো, আমি বুঝতে পারিনি। টি কাঠামো আর লিনিয়ার কাঠামো। হ্যাঁ, চমৎকার উত্তর, রাইট, ভেরি গুড। শিমলা তো দিয়েছে, খুশি হলাম। ট্রি কাঠামো আর হচ্ছে লিনিয়ার কাঠামো, ভেরি গুড। হ্যাঁ, রূপাও তো দিয়েছ, চমৎকার। তো এই যে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বারবার বলি বা যেই প্রশ্নটা করি, অবশ্যই মনে রাখবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা যখন পড়ব, এটা হইতে পারে সিকিউ বা হতে পারে এমসিকিউ, কিছু কিছু কথা থাকবে যে কথাগুলো ভাইরাল, যে কথাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, বা যে কথাগুলো থাকলে তুমি বুঝতে পারবা যে উত্তরটা এটা হবে। তো এই জন্যই বারবার আমি তোমাকে বললাম যে হাইব্রিড কাঠামো কোন কোন কাঠামোর মাধ্যমে তৈরি করা হয় এটা খেয়াল রাখবা, যাতে এটা ভুলে না যাও, ঠিক আছে? ওকে, তো খুশি হলাম যে মনে আছে, কারো না কারোর মনে আছে, এটা খেয়াল রাখবেন। তো এবার দেখি হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো, মিক্স কাঠামোর কোথায় কোথায় ব্যবহার করা হয়। এক নাম্বার হচ্ছে, আমি একটু দেখাচ্ছি, একটু জুম নিচ্ছে তো, হ্যাঁ। এক নাম্বার হচ্ছে আমাদের এই হাইব্রিড কাঠামো মূলত অনেক বিশাল বড় বড় ওয়েবসাইটের জন্য কাজ করে। অনেক বিশাল ধরনের ওয়েবসাইট তৈরি করতে মূলত আমাদের এই হাইব্রিড কাঠামো ব্যবহার করা হয়। অনেক বিশাল, মানে যেগুলোর পরিসর অনেক, মানে বড় বড় বিজনেস ওয়েবসাইটগুলো মূলত এগুলো বেশি কাজ করে। তো এর মধ্যে আমরা জানি যে এরকম বড় বড় ওয়েবসাইট আছে, এর মধ্যে একটা হচ্ছে আমাজন, আরেকটা হচ্ছে দারাজ, amazon.com বা daraz.com। এই যে amazon.com এটা কিন্তু বহির্বিশ্বের একটা ওয়েবসাইট, অনেক বড় একটা ওয়েবসাইট, বিশাল বড়। তো এই ওয়েবসাইটের মধ্যে আমাদের হাইব্রিড কাঠামোর ব্যবহার আছে। আর আমরা জানি হাইব্রিড কাঠামো যেখানেই আছে সেখানে কি আছে, ট্রি কাঠামো আছে, লিনিয়ার কাঠামো আছে। তো আমি বলতে পারি এই অ্যামাজন, যে এই যে আমাদের উদাহরণটা, এই উদাহরণটা 3টা ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। ট্রি কাঠামোতেও ব্যবহার করা যাবে, লিনিয়ার কাঠামোতে ব্যবহার করা যাবে, এবং কি হাইব্রিড কাঠামোতে ব্যবহার করা যাবে। কথাটা বুঝতে পারছো কিনা? এই অ্যামাজন শব্দটা 3 কাঠামোতে তুমি ইউজ করতে পারবা, কারণ কি এই 3টা কাঠামোর মধ্যেই এটা পড়ে। কারণ এখানে ট্রি কাঠামোর ব্যবহার হয়, লিনিয়ার কাঠামোর ব্যবহার হয়, আবার হাইব্রিড কাঠামোরও ব্যবহার হয়। কথা ক্লিয়ার, বুঝছেন যে বিষয়টা বলতে চাচ্ছি? সবাই কি মূল কথা বুঝতে পারছো আমি যা বললাম? এই শব্দ দুইটা, অ্যামাজন বলো বা দারাজ বলো, এগুলো 3টা কাঠামোতেই আমরা ব্যবহার করতে পারি। প্রশ্ন তো রেসপন্স করতে হবে দ্রুত, বুঝতে পারলে বলবেন ইয়েস, না পারলে বলবেন নো, কিন্তু থেমে থাকলে চলবে না, আমাদের সময় কম, ক্লাস তো চলমান। বুঝতে পারছেন বিষয়টা যেটা বললাম? ক্লিয়ার হয়েছে এটা? কথা কি শুনতেছো ভালো করে, দেখতেছো সব কিছু? আচ্ছা, এটা বলতে হবে, দ্রুত বললে ভালো হয়। আচ্ছা, তো সেম টু সেম daraz.com এটাও কিন্তু একইভাবে কাজ করবে। এগুলো সব বড় বড় বিজনেস ওয়েবসাইট, এজন্য কি হাইব্রিড কাঠামো কাজ করে। 2 নম্বর নিয়ম, অনলাইন কোর্স ভিত্তিক ওয়েবসাইট তৈরি করতে আমরা মূলত এই হাইব্রিড কাঠামো ব্যবহার করে থাকি। অনলাইন কোর্স ভিত্তিক ওয়েবসাইট তৈরি করতে আমরা হাইব্রিড কাঠামো ব্যবহার করে থাকি। তো ক্লাসের এই মোমেন্টে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, গুরুত্বপূর্ণ কথাই। তো আমি দেখাচ্ছি উদাহরণগুলোর নাম দেখাচ্ছি, অনলাইনে কোর্স ভিত্তিক ওয়েবসাইট তৈরি করতে হাইব্রিড কাঠামো যে ব্যবহার করা হয়। মানে অনলাইনে কিন্তু অনেক কোর্স আমরা দেখি, সায়েন্সের কোর্স থাকে, কমার্সের কোর্স থাকে, আর্টসের কোর্স থাকে, বিভিন্ন প্ল্যাটফর্মে কোর্স
প্রোভাইড করে, সেই কোর্সগুলো বাচ্চারা কিনে পড়ে। তো এই অনলাইনে কোর্স ভিত্তিক যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয়, সেই ওয়েবসাইটগুলো মূলত কি হাইব্রিড কাঠামোর মাধ্যমে কি করা হয়, তৈরি করা হয়। তা আমি এখন দেখাচ্ছি উদাহরণের মধ্যে। 1 নম্বর উদাহরণ হচ্ছে 10 মিনিট স্কুল। আমরা সবাই জানি 10 মিনিট স্কুল অনলাইনে কোর্স প্রোভাইড করে, সেই কোর্সের মাধ্যমে পড়ায়। এরপর হচ্ছে শিখো প্ল্যাটফর্ম। শিখো প্ল্যাটফর্মও কিন্তু অনলাইনে কি করে, কোর্স প্রোভাইড করে, কোর্সের মাধ্যমে অনেকেই ভর্তি হয়ে পড়ে। তোমরা কি জানো এগুলা? জানো না সবাই? 10 মিনিট স্কুল, শিখো, এসিএস, যত প্ল্যাটফর্ম আছে বড় বড়, সবাই কি করে, তোমার কোর্স প্রোভাইড করেই পড়ায়। সবাই কি বুঝতেছো? কথা বলো প্লিজ। এগুলো জানো তো নাকি? কথা বলো না কেন? এখন তো কথা বলতে হবে। ওকে, সবার রেসপন্স প্রয়োজন, কেউ ঘুমায়ও না, আমি তোমাদের প্রশ্ন করি। হ্যাঁ, আচ্ছা, তো আমি আরেকটা প্ল্যাটফর্মের নাম তোমাদের বলি, যেটা আমি হাত দিয়ে ডেকে রাখছি। এখন কথা হচ্ছে এই প্ল্যাটফর্মটার নাম কি হতে পারে, একটু গেস করো তো। এই যে আমি হাত দিয়ে ঢেকে রাখছি, বুঝি না। জুম না, জুম তো কোনো প্ল্যাটফর্ম না, জুম তো একটা অ্যাপ্লিকেশন। এসিএসও না, আমি তো এসিএস বলছি। দেখি গেস করো কে কে পারবা। বুঝি না, আবার বলো তো সুমাইয়া। টেকনিক ইজি। না, টেকনিক ইজিও না। আচ্ছা, আরো কয়েকটা বলো দেখি কার কারটা মিলে, দেখি কার কারটা মিলে। কোনটা? না না, হয় নাই। বাকিরা বলতে পারো কিন্তু, ওই যে আফিফা, রিমা, তারপরে রূপা, স্বর্ণা, রিয়াজ, শিমলা, বিথি, তোমরা একটু বলো দেখি মিলে কারটা। কোনটা? না, শিখো প্ল্যাটফর্ম তো আমি লিখে দিছি, যে লিখায় আছে, হাত দিয়ে ঢেকে রাখছে একটা প্ল্যাটফর্মের নাম আছে, এই যে এই জায়গার মধ্যে একটা প্ল্যাটফর্মের নাম আছে। কেউ পারবা না? আরে আর পারবা না কেউ? সময় চলতেছে তো, আমাদের টাইম শেষের দিকে প্রায়। আবার বলো তো, বুঝি নাই। সুমে আবার বলো। উদ্ভাস। না, উদ্ভাসও না। আচ্ছা, তোমাদের অনেক কষ্ট হয়েছে, তোমরা অনেকটা কষ্ট করছো, চেষ্টা করছো, কিন্তু কারোরটাই হয় নাই। আচ্ছা, আমি একটা ক্লু দিই, ক্লু দিলে অবশ্য বুঝতে পারবা। হ্যাঁ, এই যে হাত দিয়ে ঢেকে রাখছি, এই জায়গায় একটা নাম লিখছি, যদিও এই নামের সাথে এই 2 নং টপিকের কোনো মিল নাই। ঠিক আছে, যদিও এই নামটার সাথে 2 নং টপিকের কোনো মিল নাই, তারপর আমি লিখে রাখছি। ক্লুটা হচ্ছে, তোমরা বর্তমানে জুম অ্যাপ দিয়ে যেই ক্লাসটা করতেছো, যেই প্ল্যাটফর্মে ক্লাসটা করতেছো, সেই প্ল্যাটফর্মের নামটা এখানে লেখা আছে। এখন বলো উত্তরটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, এই তো বিথি উত্তর দিয়েছো একজন, বাকিরা বলো, নাকি সবাই ভুলে গেছো নাম কোনটা? হ্যাঁ, তো আমি হাত দিয়ে ঢেকে রাখছি, এটা আমি যে আমার প্ল্যাটফর্ম থেকে তোমাদের পড়াই, কোয়ান্টাম প্ল্যাটফর্ম এটা। তো আসলে কথা হচ্ছে, এই কোয়ান্টাম প্ল্যাটফর্মের সাথে কিন্তু 2 নম্বরে কোনো মিলই নাই। ঠিক আছে, আমি বিগত 21 সাল থেকে 2021 সাল থেকে অনলাইনে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ, প্রায় এই পর্যন্ত 2026 সাল এখন বর্তমান চলতেছে, প্রায় অনেক লং জার্নি। তো আচ্ছা রূপা, তুমি এটা মনে করছিলা, কিন্তু রূপা তো বলো নাই, মনে করলে তো হবে না, বলতে তো হবে। মনে করলে কি হবে? হবে না, বলতে হবে না, না বললে কি বোঝা যাবে? তো আমি বিগত 2021 সাল থেকে যেই অনলাইনে আমি পড়ানো শুরু করি, শুধুমাত্র জুম অ্যাপ দিয়েই পড়ানো শুরু করি, আজও পর্যন্ত প্রায় জুম অ্যাপই পড়াচ্ছি। কিন্তু আসলে আমি কোর্স ভিত্তিক পড়াই না, আসলে কোর্স ভিত্তিক পড়াটা আমার একবারে অপছন্দ। তো এটা আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন যে আমি আসলে কোর্স ভিত্তিক পড়াই না। তো আমার পড়ার সিস্টেম হচ্ছে আলাদা, যেটা তোমরা দেখো জুমে পড়াই। কোর্স ভিত্তিক পড়াইলে বিষয়টা কি, যে আমার কাছে মনে হয় কোর্সের সাথে বাচ্চাদের সম্পর্ক কোর্স চলাকালীন যতদিন থাকবে ততদিন, এরপর হয়তো আর সম্পর্ক থাকবে না। কিন্তু আমার তো আসলে তোমাদের সাথে সম্পর্ক কোর্সের মতো না,
তোমাদের সাথে আমার সম্পর্ক আমি আশা করি যতদিন তোমরা থাকবা শিক্ষা জীবনে, যতদিন তোমাদের সাথে আমার সম্পর্ক থাকবে ততদিনই কোর্সের সাথে এখানে সম্পর্ক হওয়া উচিত না, বা শিক্ষক টিচারদের সম্পর্ক কোর্সের সাথে লিমিটেড না, সারা জীবনের একটা সম্পর্ক থাকবে, এটা আমি বিশ্বাস করি। তো সেই হিসাবে আমি ওই দিন থেকে এখন পর্যন্ত কোন কোর্স নিয়ে কখনো কারোর সাথে ডিল করি না, বা কোর্স নিয়ে কখনো এটা নিয়ে সামনে আসিনি। তো যাই হোক, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয় আমার ক্ষেত্রে। তো তারপরে একটা বিষয়, সেটা হচ্ছে পরিশ্রম যেহেতু হচ্ছে, অফলাইন বলো অনলাইন বলো, একটা তো পারিশ্রমিক ন্যূনতম হলেও আছে। তো দেখা যায় কোর্সের ব্যাপারটা কি, আগে থেকেই তোমাকে অ্যামাউন্ট দিতে হয়, দেন সেই হিসেবে তুমি ক্লাসটা করতে পারো। আর পারিশ্রমিকের যে ব্যাপারটা, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে এক একটা পার্সপেক্টিভে আলাদাভাবে কাজ করবে। তো রেকর্ড অংশ আমি সেভ করতেছি, একটু ওয়েট। আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই স্পেশাল ক্লাসে যে কথাটা বলতেছিলাম তোমাদেরকে নিয়ে, যে অনলাইনে যখন বাচ্চাদেরকে আমরা পড়াই, তো আমরা তো দেখা যায় পরিশ্রম করি। অফলাইনে যখন পড়াই তখনও পরিশ্রম হয়, অনলাইনে যে পড়াই তখনও পরিশ্রম হয়। একটা বিষয় চিন্তা করো, এই যে নোটটা আমি যে তোমাদের জন্য তৈরি করছি, দেখতে পাচ্ছ এই নোটের মধ্যে লেখাগুলো কীরকম স্টাইলে লেখা আছে। তোমরা জাস্ট একটু যদি চিন্তা করো ঠান্ডা মাথায়, তাহলে তোমাদের কাছে এটা অনেকটা মানে অবাক করার মতো একটা বিষয় সামনে উপস্থাপন হবে। যে একটা লাইন যখন আমি লিখি, দেখো তো এই লাইনটার মধ্যে কত রকম কম্বিনেশন থাকে। দেখো আমি কিন্তু এখানে এই লাইনটা যে লিখছি, 2 লিখছি লাল কলম দিয়ে, আবার এটার যে গোল্লা দিছি নীল কালি, তার মানে আমাকে প্রথমবার লাল কালি দিয়ে 2 লিখতে হচ্ছে। এরপরে এটাকে ডিজাইন করার জন্য এই কালো কলমটা এই নীল কলমটা দিয়ে আবার কি করতে হচ্ছে, কলমটা ফেলে দিয়ে নীল কলম নিয়ে আবার কি করতে হচ্ছে, ডিজাইন করতে হচ্ছে। আবার নীল কালি লিখে দিয়ে লাল কালি দিয়ে লিখতে হচ্ছে অনলাইন, আবার লাল কালি রেখে লিখতে হচ্ছে কোর্স ভিত্তিক, কথাটা আবার নীল কালি দিয়ে, আবার রেপ দিতে হচ্ছে লাল কালি দিয়ে। তার মানে কি, আমার কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে কথার কথা বলতেছি, প্রত্যেকটা সেকেন্ডে আমার কলমগুলো কি করতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে। তোমরা কি বিষয়টা খেয়াল করছো যে একটা লাইন সম্পূর্ণ লাল কালারে লেখা নাই, আবার একটা লাইন সম্পূর্ণ নীল কালারে লেখা নাই, কম্বিনেশন দেওয়া লেখা। তুমি যে কোনো লাইন খেয়াল করো, আমার যে নোটগুলো আছে, আমার এই নোটের যে কোনো একটা লাইন তুমি তাকায় দেখবা যে কোনো লাইনই সম্পূর্ণটা লাল কালিদা লেখা নাই, অথবা সম্পূর্ণটা নীল কালিদাও লেখা নাই। তোমরা তো অনেকদিন আমার ক্লাসগুলো করতেছো, বা আমি যে নোটগুলো তোমাদের দিচ্ছি এগুলো তোমরা দেখতেছো। তো এই যে ব্যাপারটা কি তোমরা খেয়াল করছো, তোমরা এমন কোনো লাইন দেখাইতে পারবা না আমার কাছে যতদিন পড়তেছো আর কি, যেই লাইনটায় আমি এক কালি দিয়া একটা বাক্য লিখছি। ব্যাপারটা কি বুঝছো আমি যা বললাম? এই বিষয়টা কি চিন্তা করছো একটু, যে এই যে একটা নোট করতে কতবার কলমগুলোই জাস্ট চেঞ্জ করতে হচ্ছে, লাল কালি নীল কালি, লাল কালি নীল কালি, কতবার সেকেন্ডে কলমগুলো চেঞ্জ করতে হচ্ছে। আর তোমাদের কি মনে হয় যে একটা পৃষ্ঠার নোট তৈরি করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে? তুমি জাস্ট দেখবা যে নিজে একবার চেষ্টা করে দেখবা যে একটা বাক্য লিখতে গেলে লাল কালি আবার কালো কালি বা নীল কালি এরকম চেঞ্জ করে লিখতে গেলে একটা লাইন লিখতে কত মিনিট সময় লাগে। আর লেখাগুলো কিন্তু স্পষ্ট হতে হবে। যা যা লিখতেছি এগুলো যদি স্পষ্ট না হয় তোমরা কি বুঝবা না, তো ক্লাসও তোমরা করবা না, কারণ এগুলো তো বুঝো না, ক্লাস করে কি উপকার হবে তোমার। তো একটা লাইন লিখতে গেলে তুমি নিজে দেখো কত মিনিট সময় খরচ হয়। আর আমি সিরিয়াসলি বলতেছি, তোমাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না, এই যে নোটগুলো এগুলো সব হাতে কলমে আমার লেখা, এগুলো কিন্তু কোনো ফটোকপি না, প্রিন্টেড না, এগুলো হচ্ছে সব নিজের হাতে লেখা। আর একটা পৃষ্ঠার নোট বানাইতে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। সিরিয়াসলি বলতেছি, কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। কেন লাগে জানো? একটা লাইন লিখতে গেলে কিন্তু অনেক ভাবনা চিন্তা করতে হয়, যে আমি যে লাইনটা লিখবো এই লাইনটার মধ্যে কোনো ভুল কিছু লিখলে বাচ্চারা তো ভুল শিখবে, তখন আমার কাছ থেকে তার ক্ষতি হবে শেখাটা। আর এই লাইনটা যে লিখবো বাচ্চারা বুঝবে কি না, কোন কথাটা লিখলে বাচ্চারা সহজে বুঝবে, কোনটা লিখলে বাচ্চাদের ইজি হবে, তো অনেক দিক চিন্তা ভাবনা করতেই লাগে অনেক সময়।
এরপরে একটা ওয়ার্ড লিখি, এরপরে আবার একটা ওয়ার্ড লিখি, এরকম করে চিন্তা করতে করতে একবারে যখন মনে করো আর কিছু বাকি থাকে না, যে হ্যাঁ এতটুকুই আমার মাথায় আসে, এ পর্যন্ত আর কিছু মাথায় আসতেছে না, দেন আমি লেখা শুরু করি। এই হচ্ছে তোমাদেরকে ক্লাস নেওয়ার জন্য পেছনের গল্প, যে গল্পগুলো আমি আসলে বলি না সাধারণত, কিন্তু আজকে বলার প্রেক্ষিতে টপিকটা যেহেতু উঠা পড়ছে, এই জন্য আর কি কথায় কথায় তোমাদেরকে বললাম বা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো, বা ধারণা কি আসছে একটু হইলো যে কীরকম এফোর্ট দিতে হয় এই নোটগুলো তৈরি করতে, জাস্ট ক্লাস নেওয়ার জন্য? আমাকে একটু জানাও, রেসপন্স করো, আমি যে কথাগুলো বললাম কথাগুলো কি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। থ্যাংক ইউ বিথি, রেসপন্স করছো, বাকি একটু আমাকে জানাইও, যারা যারা শুনছো একটু আমাকে বইলো। তো এই যে আমি নোটগুলো যে তৈরি করতেছি নীল কালি লাল কালি কম্বিনেশন দিয়ে ডিজাইন করে, কেন? এর একটাই কারণ, এই ক্লাসটা যাতে তোমাদের কাছে অনেক সহজ লাগে। পৃথিবীর যত কঠিন টপিক তোমাদের সামনে পড়ানো হোক না কেন, সত্যি সত্যি বলতেছি, তুমি শুধু এই নোট দেখাই তোমার কাছে সহজ লেগে যাবে, জাস্ট নোটটা দেখলেই তোমার কাছে একবার পানিভাত হয়ে যাবে সব কিছু ইনশাল্লাহ। কেন? কারণ এই নোটটাই হচ্ছে সবচাইতে জ্বলন্ত একটা বিষয়, সবচাইতে পাওয়ারফুল একটা বিষয়। কারণ একটা ছবি তোমার চোখের সামনে যতটা সুন্দর, সেই ছবির মধ্যে কি আছে তুমি না বুঝলেও অটোমেটিক সেই ছবি তোমার দেখতেই মন চাবে। এখন তুমি ছবিটা বুঝো বা না বুঝো, তোমার তাকাই থাকতে মন চাবে যে হ্যাঁ এটা কত সুন্দর করে ডিজাইন করছে, দেখি এর মধ্যে কী লিখছে। তুমি হয়তো বা পড়তেছো, ভিতরে কিছু বুঝতেছো না, কিন্তু তোমার চোখ এই নোটটা ছাড়া অন্য কোথাও যাচ্ছে না, বা এই চোখটা বারবার এখানে তাকাইতে মন চাচ্ছে। কেন? ডিজাইনটা অনেক সুন্দর। জাস্ট একটা সৌন্দর্যের জন্যই তোমার চোখটা কিন্তু একবারে পয়েন্ট টু পয়েন্ট এই পেজের মধ্যেই পড়তেছে। যখন তোমার এই চোখের যে মনোযোগ, চোখ আর হচ্ছে মন দুটো যখন একবার নির্দিষ্ট করে ফোকাস দিয়ে নোটের মধ্যে পড়ে, তখন কিন্তু তোমার অন্য কোনো চিন্তা ভাবনা আসে না। তখন যে কোনো জিনিসই তোমাকে যদি পড়ানো হয় তুমি ইজিলি বুঝতে পারবে ইনশাল্লাহ। এটা হচ্ছে মূল রহস্য। বাচ্চাদের পড়ানোর মূল রহস্য হচ্ছে বাচ্চাদের চোখের সামনে সুন্দর করে উপস্থাপন করা যা আমি পড়াতে চাই। এটা হোক ম্যাথ, হোক ফিজিক্স, হোক কেমিস্ট্রি, হোক ইংলিশ, বাংলা, আইসিটি, যা মনে চায় তা। মূল ফ্যাক্ট হচ্ছে বাচ্চারা যাতে সহজে বুঝে এমন কিছু বাচ্চাদের চোখের সামনে তুলে ধরা। আর এই চিন্তাধারা মাথায় রেখেই বিগত 21 সাল থেকে যে পড়াচ্ছি, আস্তে আস্তে আমার এই পড়ার স্টাইলটা চেঞ্জ করতেছি, যে কীভাবে পড়াইলে বাচ্চারা সহজে বুঝবে সেই ধারাবাহিকটা আমি চেঞ্জ করার চেষ্টা করতেছি। বর্তমানে আমি 2 কালার ইউজ করি, লাল কালি আর হচ্ছে কি নীল কালি। আগে ইউজ করতাম কালো আর লাল, এখন দেখি না কালোর চেয়ে নীলটা হচ্ছে বেশি ফুটে ওঠে। নীল কালার কলমটা যেটা লেখা ওটা কি চোখের মধ্যে লাগে, বা চোখের মধ্যে ভালো করে অ্যাট্রাকশন হয়, যাতে করে সবাই বেশি কি হয় উৎফুল্লভাবে ক্লাস করে বা বুঝতে পারে টপিকগুলো। এই জন্যই আমি এই কালো কলম যেটা আগে ইউজ করতাম সেটা ইউজ করি না, এখন নীল কলম ইউজ করি, আর লাল কলম তো থাকি। এই 2টা কলম ইউজ করি নোটগুলো সাজাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপারটা। এখন জাস্ট চিন্তা করো যে একটা নোট বানাতে গেলে কত পরিশ্রম করতে হয়। জাস্ট একটা নোটের পিছনে 1.5 থেকে 2 ঘন্টা সময় খরচ করতে হয়। আর এই 1.5 থেকে 2 ঘন্টা সময় যদি আমি অফলাইনে পড়াইতাম তাহলে আমার এত কষ্ট করতে হইতো না। তো এত কষ্ট পরিশ্রম অবশ্যই মানুষ করতেছে, অবশ্যই সেই পরিশ্রমের একটা সার্থকতা আছে। তো সেই সার্থকতা তোমাদের বুঝতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে। সার্থকতা যদি বুঝতে পারো বা পরিশ্রমের যে গুরুত্ব, সে যদি গুরুত্ব বুঝতে পারো, তাহলে বাচ্চারা নিয়মিত ক্লাস করবে, ক্লাসগুলো মিস দিবে না, আর নিয়মিত কমিউনিকেশন করবে। তোমরা জাস্ট একটু চিন্তা করে দেখতে পারো যে তোমরা অফলাইনে যে পড়ো, অফলাইনে পড়লে তোমাদের যে নোট বা শিট দেওয়া হয় সেগুলো কি ঠিক এরকম ডিজাইন করা থাকে কি না। যদি আমি আমার এই নোটের কোনো করতেছি না, মানে অহংকার গর্ব করতেছি না, কিন্তু তোমরা যা দেখবা যে অফলাইনে যে তোমরা পড়ো, প্রাইভেট পড়ো বা কোচিং করো বা যেমনি পড়ো, তোমাদেরকে এরকম ডিজাইন করা নোট দেওয়া হয় কি না। এটা আমি ট্রুলি বলতে পারি যে দেওয়া হয় না, কারণ আমিও তো অফলাইনে পড়াই। অফলাইনে লেকচার শিট দেওয়াটাও তো কষ্টকর, জাস্ট যা পড়ায় ক্লাসে তাই খাতায় লিখতে হয় আর কি। এই কিছু কিছু থাকে কোচিং যেগুলো লেকচার শিট প্রোভাইড করে, কিন্তু সেটা খুবই নিম্ন। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এই যে এত কষ্ট পরিশ্রম করে তোমাদের যে পড়াচ্ছি, এই পরিশ্রমটার যে সার্থকতা সেটা তোমরা যদি বুঝতে পারো, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ পরিশ্রমটা সার্থক।
তো এত কষ্ট করে বাচ্চাদেরকে পড়ানোর পরও দেখা যায় বাচ্চারা ঠিকমতো ক্লাস করে না, ক্লাস করতে আসে না, ক্লাস করলেও বুংবাং ক্লাস করে চলে যায়। বা আমি যে ওদেরকে বারবার বলি ক্লাস করো, উপস্থিত থাকো, পড়াগুলো জমা দাও, একদিন জমা দিলে 2 দিন খবর নাই। তো এরকম হলে কিন্তু আসলে তাকে পড়ানোর প্রতি আর আগ্রহ থাকে না আমাদের। তো যত কষ্ট যত পরিশ্রম অবশ্যই মানুষ করে, অবশ্যই এর একটা সার্থকতা পেছনে থাকবে। সেই সার্থকতা বুঝেই মানুষদের কাজ করতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ডোন্ট মাইন্ড। তো এই হচ্ছে ইতিহাস, তোমাদেরকে বললাম কোয়ান্টাম প্ল্যাটফর্ম সম্পর্কে কিছুটা বললাম। তো যেটা বলছি আশা করি বুঝতে পারছো, সেই মোতাবেক তোমরাও কাজ করবা, নিয়মিত ক্লাসগুলো করবা, আর একটু চেষ্টা করবা কমিউনিকেশন করার জন্য, যাতে করে এই যে তোমাদের নিয়ে স্বপ্ন দেখতেছি বা কষ্ট করতেছি এটা সার্থক হয় ইনশাল্লাহ। আচ্ছা, তো আশা করি অনেকটাই SMS দিলাম, মূল মেসেজ বুঝতে পারছো যে অনেক কষ্টের পরে তোমাদেরকে নিয়ে এই ক্লাস উপহার দিতে হয় বা ক্লাস নিতে হয় আর কি। আচ্ছা, তো গেল, এই হচ্ছে বিষয়টা আমাদের অনলাইনে কোর্স ভিত্তিক বা ওয়েবসাইট তৈরি করতে বা হাইব্রিড কাঠামো আমরা ব্যবহার করি। তো মোটামুটি বিথি আর আফিফাই রেসপন্স করছো, বাকিদের রেসপন্স আমি তেমন পাইছি বলতে পেয়েছি। তারপর আমাকে জানাও রিমা, রূপা, স্বর্ণা, রিয়াজ, রনি, তোমরা কি ব্যাপারটা বুঝছো কিনা? যে গল্পটা আমি একটু আগে বললাম, কষ্টের কথা বললাম, পরিশ্রমের কথা বললাম, পেছনের গল্প বললাম, এই ব্যাপারটা কি ক্লিয়ার বুঝতে পারছো? তোমাদের রেসপন্সটা একটু কম আসছে এই জন্য আর কি বললাম। ওকে, রিমা বলছো, ওকে, থ্যাংক ইউ। চল এবার চলে যাচ্ছি লাস্ট অফ অল নেক্সট 3 নাম্বার। ওকে, বুঝতে পারছি, রেসপন্স করবে এভাবে। 3 নাম্বার হচ্ছে অনলাইনে চাকরির খোঁজ বা নিয়োগ সংক্রান্ত যে ওয়েবসাইটগুলো আমরা ভিজিট করি, সেই ওয়েবসাইটগুলো তৈরি করতে আমাদের হাইব্রিড কাঠামো ব্যবহার করা হয়। আমরা জানি অনলাইনে অনেকগুলো চাকরির খবর, তারপর নিয়োগ বিজ্ঞপ্তি আমরা অনলাইন থেকে পাই। তো এই সকল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোতেও আমরা কি করি, এই আমাদের যে হাইব্রিড কাঠামো সেটা ব্যবহার করে থাকি। তো এরকম কিছু অনলাইনের চাকরির খোঁজ বা নিয়োগ সংক্রান্ত কিছু বিষয় আমি তোমাদের বলি, যেমন bdjobs.com, তারপর হচ্ছে linkedin.com, এটা হচ্ছে বিদেশি একটা কোম্পানি বা ওয়েবসাইট, indeed.com etc। তো এই সকল যে আমাদের ওয়েবসাইটগুলো আছে, এই সকল ওয়েবসাইট মূলত আমাদের এই অনলাইনে চাকরি বা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে মূলত। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই হাইব্রিড কাঠামো নিয়ে, এর ব্যবহার নিয়ে স্পেশাল যে পয়েন্ট সেগুলো নিয়ে আলোচনা করা। তো আমরা 4টা যে কাঠামো তার ব্যবহার করলাম, ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, আর হচ্ছে লিনিয়ার, এবং কি লাস্টে হচ্ছে হাইব্রিড। প্রতিটা কাঠামোর ব্যবহারটা আমাকে মুখস্থ রাখতে হবে, যাতে করে ব্যবহারটা মনে রাখতে পারলেই আমাদের মেন যে টপিক, কোন টপিকটা মানে কোন কাঠামোটা সবচেয়ে সুবিধাজনক সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। ওকে, তো আমাকে জানাইও যারা এই পর্যন্ত ক্লাসগুলো করছো, এই পর্যন্ত আজকে এতটুকু যে ক্লাস করলে, এর মধ্যে কার কোনো প্রশ্ন আছে? এখানে বেসিক যতটুকু বুঝাইছি এর মধ্যে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এর মধ্যে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন একটা বিষয় বলি, শোনো, আমি তোমাদের পড়াইছি না, নোটগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখে আমাকে দেখাবা। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কি, আমাদের মনে করো যে পরবর্তী ক্লাস হচ্ছে যে আর্টস কমার্সে যাদের আছে তাহলে বলতেছি যে আগামীকাল আমাদের বাংলা দ্বিতীয় পত্রের স্পেশাল ক্লাস আছে ইনশাল্লাহ। হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপার পড়াচ্ছি, তো ক্লাসটা মিস দিবা না, ক্লাস থাকবা। ওই যে গত সপ্তাহে করছিলাম, একটু মজাও লাগছিল আমাদের, উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক সময় হাসছিলামও, মানে এটা একটু মজাদার ক্লাস, বুঝছো, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস, উচ্চারণের ব্যাপারটা আর কি। তো ক্লাসটা আগামীকাল হবে ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে ক্লাস করবা, থাকবা। আর হচ্ছে গিয়ে আমাদের এই যে ক্লাসটা রেকর্ড আমরা এখানে সেভ রাখবো, এই রেকর্ডটা আমি আপলোড দিব ইউটিউবে। দেন আমরা নেক্সট উইকে, অর্থাৎ আগামী যে ইয়াটা আছে আমাদের সপ্তাহে, সেই সপ্তাহে আমরা আমাদের মেন টপিকটা পড়ব, অর্থাৎ কোন ওয়েবসাইট ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক। আচ্ছা, এখানে রিমা একটা প্রশ্ন করছো, আচ্ছা আমি দেখি আর বলি, এই যে সায়েন্সে যারা আছো চলে যাও না কিন্তু, হ্যাঁ ক্লাস আছে কিন্তু। আচ্ছা, এখানে কি বলছো আমি একটু দেখি। রিমা একটা প্রশ্ন করছে, আমি প্রশ্ন উত্তর দিই। তো রিমা প্রশ্ন বলছে এখানে যে স্যার, জব খোঁজার জন্য কি ফাইবার আর আপওয়ার্ক.com ব্যবহার করা যায় না? আসলে হ্যাঁ, এটা ফ্রিল্যান্সিং, তো আসলে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা তো আলাদা, জবের ব্যাপারটাও আলাদা। তো ফ্রিল্যান্সিং যে সাইট আছে সেটা একটু বিশাল বড় সাইট, সেক্ষেত্রেও তুমি দিতে পারো ফ্রিল্যান্সিং বা আপওয়ার্ক,
সেটা ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইট সেটা, যেহেতু সেটা বড় একটা ওয়েবসাইট, সেটা সেক্ষেত্রে ওইটা কাজ করবে, সমস্যা নেই, দেওয়া যাবে। ওকে, দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত রেকর্ডটা আমি সেভ রাখবো, এতটুকুই ক্লাস রাখবো। আর সায়েন্সে যারা যারা আছো আমি একটু পর লিঙ্ক দিব, নতুন লিঙ্কে সায়েন্সে ক্লাস হবে। তো আর কোনো প্রশ্ন আছে কারো, আমাকে জানায়ও। এর মধ্যে কি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, হ্যাঁ। আর নোটটা আমি দিয়ে দিব, ক্লাস শেষ করে দিয়ে দিব, লিখে আমাকে দেখাবা। এনিওয়ান, এখানে আর কোনো প্রশ্ন আছে? দ্রুত বইলো থাকলে, কারণ আমাদের একটু পর ক্লাস আছে, তো সায়েন্সের ম্যাথ ক্লাস এবং হচ্ছে বায়োলজি ক্লাস। ওকে, রনি কিছু হয়তো বলতে চাচ্ছ, আমি শুনতে পাইনি। যে তো আমি রেকর্ডটা আমি সেভ করি এখানে। আমরা নেক্সট সপ্তাহে আমাদের মেন যে ইয়াটা আছে অংশ, সেটা পড়ে আমরা সিকিউ প্র্যাকটিস করে এটা আমি শেষ করবো ইনশাল্লাহ। তো ওকে, তো আজকে আমাদের এই লেকচারটা এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।